পাকপাখালির কলরাবে মুখরিত হয়ে প্রভাতে সোনালি প্রহর এসেছে নতুন করে। আজ শেহেরের মনটা সকালের সোনালি রোদের ন্যায় স্নিগ্ধ। হুজুরদাদার উল্টাপাল্টা সন্দেহে বেচারির হৃদয় ন্যায় প্রেম প্রেম হাওয়া লেগেছে চুপিসারে। তবুও সান্নানকে ভাবতে গিয়ে মেয়েটি বারবার ফিরে আসে পিছুটানে। ডাক্তার সাহেব তো বিয়ের পাত্রী দেখে এসেছে, এখন কি আর পছন্দ করার সুযোগ আছে? তাছাড়া বেচারা ডাক্তার তার নিকট থেকে দূরে থাকার আদেশ করেছে শেখেরকে। নিজেকে তো দূরেই রেখেছে মেয়েটি, তবুও হৃদয় যেন কাছে চলে যেতে চায় গোপনে। আজ বুধবার সকাল 7:30টার মতো বাজে এখন। খানিক বাদেই শেহের রেডি হবে ভার্সিটিতে যাবার অভিপ্রায়। রেডি হবার পূর্বে আলতো পায়ে পুকুর পাড়ে চলে আসে মেয়েটি। এখানকার ফুলগাছটিতে কতগুলো ফুল এসেছে সেটাই পরখ করছে নীরবে। আচানক নয়নগোচর হয় সান্নান এক মনে ফোনালাপ করছে কারু সাথে। শেহের চুপি চুপি ভাবছে, লন্ডনে তো এখন মধ্যরাত, চাচা চাচির নিশ্চয়ই ঘুম হচ্ছে, তাদের সাথে ফোনালাপ করার কথা রয়। কেন যেন মনে হচ্ছে পাত্রীর সাথেই কথা বলে যাচ্ছেন বেচারা ডাক্তার সাহেব। গতকাল থেকে ডাক্তারকে কারোর সাথে কথা বলতে দেখলেই কেন যেন বুক কেঁপে ওঠে অজানা দুঃখে। কি জানি, চুপি চুপি হয়তো প্রেম এসেছে মন বাতায়নে। সবকিছু কেন বদলে যাচ্ছে এই প্রণয় হাওয়ার মাতাল স্রোতে। কত বড়লোক সান্নান ভাইয়ার পরিবার, লন্ডনে বাড়ি গাড়ি ভালো চাকরি সবই তো আছে ওদের। আর নিয়তির নিদারুণ খেলায় আমি তো বেঁচে আছি খড়কুটো হয়ে। ওনার মতো কাউকে পছন্দ করাটাও তো স্বপ্নের মতো। স্বপ্নীল ভাবনার এমনই বেসামাল হাওয়া লেগেছে মেয়েটির হৃদয় নায়ের পালে। কিন্তু সান্নানের এই দীর্ঘ ফোনালাপ ভালো লাগছে না শেহেরের। বুকের গহীনে যেন এক তীক্ষ্ণ তীর এসে প্রাণ পাখিকে বিদ্ধ করছে গোপনে। অসহনীয় এক বেদনা ছড়িয়ে পড়তে চায় হৃদ মাঝারে। মেয়েটি অনুমানে ভাবছে, আমি তাকে পাই বা না পাই, আমার নয়ন দুয়ারে থেকে এমন পুলকিত ভঙ্গিতে আলাপ করতে দেব না। ওদের আলাপচারিতা থামিয়ে দেই না এখন? একটি ফোন পানিতে পড়ে নষ্ট হয়েছে ডাক্তার সান্নানের, এটিও নষ্ট করে ফেলি না এখন? তাহলে পাত্রীর সাথে ফোনালাপও অনেকটাই প্রশমিত হবে। এরই মাঝে একদিন মনের কথা জানিয়ে দেব গোপনে। যেই ভাবা সেই কাজ। এই শেহের মেয়েটি স্বভাবে বরাবরই চঞ্চলা। আজও চঞ্চলা হাতে একটি ঢিল নিয়ে সান্নানের ফোন বরাবর ছুঁড়ে মেরেছে গাছের আড়াল হতে। ঢিলটিও না ভীষণ অবাধ্য, লক্ষ্যভ্রষ্ট হলো সহজে। বেচারা সান্নানও দু একবার এদিক সেদিক তাকিয়ে ঢিল নিক্ষেপকারীর সন্ধান করে যায় অনমনে। সন্ধান না পেয়ে ফোনালাপে মগ্ন হয়েই নেমে যায় ঘাটের সিঁড়ি বেয়ে। শেহের ভাবছে, যাক, ধরা তো আর খায়নি। বেচারা সিঁড়ি বেয়ে নেমে গেছে নিচে, এখন আর দেখবেও না আমায়। আড়াল থেকে আমার পালাবার সুযোগ এটাই। এমনটা ভেবে মেয়েটি ক্ষিপ্রগতিতে দৌড় শুরু করে, নিঃশ্বাস চেপে দিয়েছে। পেছন থেকে উচ্চস্বরে আওয়াজ শোনা যায় সান্নানের, এই দাঁড়া, এই দাঁড়া। দৌড়ের মাঝে পোস্টাতে তাকাতে গিয়ে উল্টে পড়ে যায় শেখের। এমনটা দেখে ফোন কেটে সান্নান এগিয়ে আসে দ্রুত পায়। মেয়েটি খানিক ব্যথা পেয়েছে কনুইতে, সেদিকে দৃষ্টি না দিয়েই বেচারা ডাক্তার সাহেব আদেশের সুরে বললেন, এই ওঠ ওঠ। শেহের উঠে দাঁড়িয়েছে ভীরু ভীরু লাজনম্র বদনে। সান্নান কিছুটা ধমকের সুরে বলল, কি ভেবেছিস ঢিল ছুঁড়ে পালিয়ে যাবি? আপনি দেখলেন কিভাবে? অবনত শিরে ভীতকণ্ঠে মিনমিনিয়ে প্রশ্ন করল শেহের। আমি তো সিঁড়ি বেয়ে নিচে নেমেছি চোর ধরার জন্য। আমি জানতাম একটু আড়াল হলেই ঢিল নিক্ষেপকারী পালাবার চেষ্টা করবে। জবাব নেই সরলা শেহেরের চমকিত কণ্ঠে। বেচারা ডাক্তার এমার শাসিয়ে বলে দিল, আর যেন এসব বদমাইশি করতে না দেখি তোকে। বিয়ের আগেই পাত্রীর সাথে রাত দিন ফোনালাপ করাটাও কিন্তু এক ধরনের বদমাইশি। অভিমানী কথার মার পেঁচে নিচের কষ্টের দিকটাও গোছাতে চাইল বেচারি। ডাক্তার বুঝতে পারল না এহেন গোপন লুকায়িত অভিমানের কারণ। যথারীতি গলা চড়িয়ে জবাব দিল মেয়েটিকে, আজব তো, আমি কথা বলেছি আম্মুর সাথে। লন্ডনে তো এখন মধ্যরাত, আপনি কথা বললেন কি করে? তোর কি দরকার এসব জেনে? শেহের চুপতিক করে ভাবছে, সান্নান ভাইয়া হয়তো তার মায়ের সাথে কথা বলেছে। তবু আমি পাত্রীকে টেনে এনেই বাঁকা কথা বলবো, গলা চড়িয়ে ধমক দিলে দিক। সুযোগ যখন পেয়েছি আমি আমার মতো করে খোঁচা দিয়ে যাই। যদি পাত্রীর সাথে ফোনালাপ একটু হলেও কমাতে পারি তাহলেও চিত্তে বেশ শান্তি পাওয়া যাবে। এসব শান্তিপ্রিয় ভাবনা ভেবেই খোঁচা মেরে জবাব দিল, আমার হয়তো জানার দরকার নেই, কিন্তু সকালে উঠেই তো দেখছি আপনার রোমান্টিক জীবনটা। রাত দিন কারো এমন রোমান্টিক জীবন মোটেও ভালো লাগে না। এই বেয়াদব, এই কোথায় আমার রোমান্টিক জীবন দেখলি রে? বললাম তো আম্মুর সাথে কথা বলেছি। মেয়েটিকে জবাব দিয়ে সান্নান হনহনিয়ে ফিরে যাচ্ছিল ঘরে। সবচেয়ে ছোট্ট কাজিনের সাথে অনর্থক কথা বাড়ানোর যেন কোনো ইচ্ছাই নেই। ডাক্তার সাহেব এড়িয়ে যেতে পেছন থেকে জোরে জোরে শেহের বলে উঠল, এমন মধ্যরাতে ঘুম ভেঙে আপনার আম্মু কথা বলল? বোকা ভাবছেন আমায়? আমি কিন্তু সবার কাছে বলে দেব বিয়ের আগেই আপনি সারাক্ষণ রোমান্টিক আলাপ করেছেন পাত্রীর সাথে। আরও অনেক অশ্লীল বদনামও ছড়িয়ে দেব আপনার নামে। শেহের চঞ্চলার হুমকিতে যেন খানিক কাজ হলো। ডাক্তারের দাম্ভিক কদম থমচে গেল সেখানেই। অশ্লীল বদনামের ভয় বেচারা হয়তো কাবু হয়ে গেছে ভেতর থেকে। শত হলেও নিজের মান সম্মানের ইস্যু। বাইরে গম্ভীর ভাব বজায় রেখেই জবাব দিল, শোন, আম্মু নাকি আমায় নিয়ে খুব সুন্দর একটা স্বপ্ন দেখেছে। মধ্যরাতে সে স্বপ্ন ভাঙতেই লন্ডন থেকে ফোন দিল আমায়। আর তুই কি সব ভেবে বসে আছিস রে? সাধে কি আর তোকে দের ব্যাটারি বলি? ওহ সরি।
আচ্ছা, কে কার সাথে কথা বলল সেটা নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? এরপরে এসব গোয়েন্দাগিরি করতে দেখলে চোর মেরে দাঁত সবকটা ফেলে দেব। কোনো জবাব নেই বেচারির বরফ শুভ্র মায়াবী বদনে। থেতলে যাওয়া কনুইটা বড্ড জ্বালাপোড়া করছে এখন। মনের ব্যথার সাথে এই কনুইয়ের ব্যথাটাও যুক্ত হলো নতুন করে। ছলছল নয়নে নীরবে তাকিয়ে দেখছে নিজের আঘাতপ্রাপ্ত কনুইটি। এমনটা দেখে সান্নানি বলে যাচ্ছে রাগান্বিত স্বরে। 1-1.5 বছর বয়সী কোনো বাচ্চার কাছ থেকে দৌড়টা শিখে নিস ভালো করে, তাহলে আর এভাবে হোঁচট খেয়ে ব্যথা পেতে হবে না। এখন যা তো, ঘরে যা। বাচ্চাদের কাছ থেকে দৌড় শেখার আদেশ শুনে বেচারির মান সম্মানের যেন কফিন রচিত হলো। মান হারিয়ে অভিমান নিয়ে ধীর পারে ফিরে এলো ঘরে। কনুইয়ের বিষম ব্যথা নিয়েই আজ যেতে হবে ভার্সিটিতে। মনে তো ব্যথা লেগেই আছে, শরীরেও ব্যথা ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে। অথচ ডাক্তার দৃষ্টি বাড়িয়ে দেখলো না কোনোটাই। মনের ব্যথা না দেখুক, হাত ধরে একটু দেখতেও তো পারতো কনুইয়ের ব্যথাটা। ভালো করে হয়তো খেয়ালই করেনি ব্যথার গভীরতা। কি করে খেয়াল করবে? সে নিশ্চয়ই হবু বউকে নিয়েই রয়েছে রঙিন ভাবনায়। আর আমিই বা কতটা বোকা, এই কয়েকদিনের মাঝে সত্যিই কি বলতে পারবো আমার মনের কথা? শেহের স্বভাবে চঞ্চলা, সরলা, কিন্তু ভীষণ বিশ্বাসী। মানুষকে খুব সহজেই বিশ্বাস করে অসহায় অয়তিম মেয়েটি। মা ছিল না জীবনে, বড্ড অসময়ে একা করে দিয়ে বাবাও চলে গেল পরপারে। জীবন সাগরের এ দুঃখের সফরে কাউকে কখনো পছন্দ করেনি মেয়েটি। আজ এক মাতাল প্রেমের উন্মতাল হাওয়া এসেছে মন বাতায়নে। নিজের চেয়েও বেশি অপরাধী মনে হচ্ছে বয়োবৃদ্ধ হুজুর দাদাকে। কেন যে বারবার সান্নানকে জড়িয়ে সন্দিহান হলো? এইসব সন্দিহান আচরণই প্রেমের তীর হয়ে বিদ্ধ করল অবাধ্য হৃদয়কে। এই অসময়ে অনমনে ভাবছে, এই তীক্ষ্ণ তীরে শুধু আমিই মরব ছটফট করে। আলো আধারের মতো এমনই কিছু ছন্দহারা ভাবনায় ডুবে শেহের যাত্রা করে ভার্সিটিতে। আজও আগের দিনের পুরনো খাবার খেয়েই বেরিয়েছে অতি অসহায় মেয়েটি। শেহের যাওয়ার পরে 3 লন্ডন বয়কে ডাকা হয় নাস্তার টেবিলে। সবাই একসাথে টেবিলে এলে ভীষণ উল্লসিত হয় সামিরা। শেহেরের বাবা এবং ছোট চাচা সাদেক একই সাথে বিয়ে করেছিলেন। বিয়ের পরে সন্তান হবে না জেনে সামিরাকে পালকানে সাদেক রাহেলা দম্পতি। তখন এই শ্যামারঙ্গা মেয়েটির বয়স ছিল 1.5 বছর। এখন সামিরার বয়স 21 বছর। বোচা নাক, পুরো ঠোঁট, উঁচু দাঁত ও লম্বাটে বদনটিকে তেমনভাবে মোহময়ী করতে পারেনি। অগণিত ব্রণযুক্ত তেলতেলে বদনে রয়েছে মায়াহীন একজোড়া আখি। সে আখি জুড়ে পৈশাচিক শয়তানি যেন লেগে থাকে সদায়। আজকের এই প্রভাতে 3 লন্ডন বয় খেতে বসলে সামিরা গল্প শুরু করে। আসল আজকে কিন্তু সব নাস্তা আমি বানাইছি। ওদের মা মেয়ের সবই মিথ্যে। মা রাহেলা নিজে নাস্তা বানিয়ে মেয়েকে দিয়ে গুণগান করাচ্ছে। সানানদের 3 ভাই খেয়ে যাচ্ছে এক মনে। ওদের এমন দায়সারা ভাব দেখে কণ্ঠে আক্ষেপের সুর টেনে সামিরা বলে, তোমাদের জন্য এত কষ্ট করে নাস্তা বানালাম আর তোমরা একটা ধন্যবাদও তো দিচ্ছ না। শামস দুষ্ট হেসে জবাব দেয়, অনেক কষ্ট করেছিস রে মালিকা হামিরা, আল্লাহ তোর মনের আশা পূর্ণ করুক। খুশিতে গদগদ হয়ে সামিরা তৎক্ষণাৎ জবাব দেয়, গড ব্লেস ইউ। হোয়াট? ইংরেজিতে ভীষণ দুর্বল সামিরা আবারও বলে ওঠে, গড ব্লেস ইউ শামস। এমন শুভাশিস পেয়ে শামস হাসবে নাকি কাঁদবে কিছুই বুঝতে পারছে না। সানান সায়ন কোনো মতে হাসি চেপে নাস্তা সেরে উঠে গেছে। সময়ের নিরন্তর খেলায় প্রভাত পেরিয়ে দুপুর এসেছে বেশ আগে। মধ্য দুপুর এখন। বান্ধবী তরির সাথে ছোট ছোট কদমে শেহের বের হয়েছে ভার্সিটি থেকে। ফুফাতো বোন মেহে কাজে আসেনি ভার্সিটিতে। ভার্সিটির সামনে এসে তরির সাথে শেহের মগ্ন ছিল বিদায়ী আলাপে। আচানক শেহেরের নয়ন থমকে যায় সে মধ্যবয়সী ভদ্রলোককে দেখে। ভদ্রলোকও আড়ালে সরে যায় শেহেরকে দেখে। বরাবরের মতো আজও তার মাথায় ক্যাপ, চোখে কালো চশমা, মুখে মাস্ক। খুব সহজেই নিজের চেহারাকে আড়াল করে রেখেছেন তিনি সন্তর্পণে। আজ এ আগন্তুককে দেখে ভয়ে শরীর জমে হিম হয়ে যাচ্ছে ওর। বান্ধবী তরির সাথে আগেই সব শেয়ার করেছিল মেয়েটি। নিরাপত্তার কথা ভেবে তরি তার বাসায় যাবার অনুরোধ করছে বান্ধবীকে। একা বাড়ি ফিরতে গিয়ে যদি কোনো বিপদ হয় এমনটা ভেবে শেহেরও ভয়ে ভয়ে যাত্রা করে তরির সাথে। একটি অটোরিকশায় রয়েছে ওরা দুজন। আগন্তুক লোকটিকে এখন আর পেছনে দেখা যাচ্ছে না, তবে ওদের অটোরিকশার পেছনেই একটি গাড়ি রয়েছে। ভার্সিটির বাস চলছে না কয়েকদিন ধরে। সাধারণ বাস কিংবা অটোরিকশা করেই আসা যাওয়া করতে হয় এখন সবাইকে দূরের। অটোতে বসে শেহের অনমনে ভাবছে, আগন্তুক লোকটির বডি ল্যাঙ্গুয়েজ, হাঁটার স্টাইল ভীষণ পরিচিত। অনেকটা আমার বড় চাচার মতো, সানান ভাইয়ার সাথেও মিলে যায় কিছুটা। তবে কি লোকটি আমাদের পরিবারের কোনো আত্মীয়? এসব বেখেয়ালি ভাবনার মাঝেই ওরা চলে এসেছে তরিদের বাসার সম্মুখে। ভাড়া পরিশোধ করে শেহেলকে নিয়ে তরি দ্রুত উঠে যায় উপরে। বাসায় ঢুকলে তরির মা ফ্রেশ হয়ে নেবার আদেশ দেয় দুজনকেই। ওরাও দুজন মগ্ন হয় আদেশ পালনে। শেহের ফ্রেশ হয়েছে প্রথমে। একটি তাওয়েল ও হাতে দিয়ে যায় তরির মা। হাত মুখ মুছে তাওয়েল শুকো দিতে মেয়েটি চলে আসে বারান্দায়।
আবারও দৃষ্টি থমকেছে সে আগন্তুকের উপস্থিতি দেখে। শেহের এবার সম্পূর্ণ নিশ্চিত যে তাকেই অনুসরণ করছে এই মধ্যবয়সী লোকটি। শেহের দৌড়ে কক্ষে এসে দাদির নাম্বারে ফোন দেয়। চিন্তিত কণ্ঠে সব ঘটনা জানায় বৃদ্ধাকে। চাচাতো ভাইদের একজনকে তরির ঠিকানায় পাঠিয়ে দেবার অনুরোধ করেন মেয়েটি। দাদি মেহরুন্নেসা ভীষণ আশঙ্কায় চিন্তিত হয়ে পড়েন। সায়ন শামস গেছে পার্শ্ববর্তী বিভাগের এক মেলায়। বেচারা সানানের ঘুম হয়নি গত রাতে, তাই মেলায় না গিয়ে বিশ্রাম করছে ঘরেই শুয়ে। নিজ কক্ষ থেকে দাদি উচ্চস্বরে ডেকে যায় সানানকে। ছেলেটি উঠে দাদির কক্ষে এলে সব ঘটনা অবগত করেন বৃদ্ধা। সব শুনে ভীষণ বিরক্তির সুরে সানান বলে ওঠে, তোমার নাতনির ধারে কাছে গেলেই একটা ঝামেলা হয়ে যায় দাদি। আমার আর যেতেই করছে না আজ। কি যে করি, এখন তো না গিয়েও কোনো উপায় নেই। এটুকু বলেই বেচারা হতাশ বদনে প্রস্থান করে দাদির কক্ষ থেকে। শেহেরকে আনতে যাবার অভিপ্রায় তৈরি হয়ে নেয় কয়েক মিনিটেই। সায়ন শামস গাড়ি নিয়ে গেছে মেলার ওখানে। দেশে এই একটাই গাড়ি ওদের। উত্তরার বাসার গ্যারেজে থাকতো গাড়িটি। দেশে এলে ব্যবহার করে থাকে ওরা। সেদিন বদলে যাওয়া লাগেজ সহ গাড়ি নিয়েই বাড়ি এসেছিল সায়ন শামস। আজও ওরাই নিয়ে গেছে গাড়িটি। সানান বাড়ি থেকে বের হয়ে একটি অটোরিকশা ভাড়া নেয়। অটোতে বসে মায়ের স্বপ্নের কথাগুলো মনে পড়েছে ছেলেটির। মা নাকি দেখেছে তার পুত্র হাসি মুখে একটি ফুল বাগানে হাঁটছে। এমন স্বপ্নের অর্থ জানতে ইচ্ছে করে ছেলেটির। স্বপ্ন নিয়ে ভাবনার মাঝে বিয়ের পাত্রী কল দেয় তাকে। বেচারা সানান রিসিভ করে বিনীত কণ্ঠে জানে, আমি এখন একটু ব্যস্ত, বাসায় ফিরে সন্ধ্যার পরে ফোন দেব আপনাকে। এটুকু বলেই পাত্রীর ফোন কেটে দেয় ছেলেটি। এরই মাঝে অটোরিকশা চলে আসে তরিদের বাড়ির ঠিকানায়। সানান নেমে ভাড়া মিটিয়ে দেয় ড্রাইভারকে। আগন্তুক লোকটিকে খেয়াল করেনি সানান, কিন্তু ভদ্রলোক সানানকে দেখেই চিনতে পারে। তড়িঘড়ি করে নিজ গাড়িতে উঠে পড়েন তিনি। গাড়ি ছুটিয়ে নিমিষেই হারিয়ে যান নয়নের অগোচরে। অটোরিকশা ড্রাইভারও চলে গেছে এতক্ষণে। সানান নিচে দাঁড়িয়েই ফোন দেয় শেহেরকে। মিনিটের মাঝেই মেয়েটি নেমে আসে নিচে। এসেই শেহের কাজিনকে দেখাতে চায় সে আগন্তুককে, কিন্তু কোথাও নেই সে। বেচারা ডাক্তার সাহেব বিরক্তির সুরে বলে, একদিনও তো দেখাতে পারলি না লোকটাকে। শেহের চুপ হয়ে যায় অনমনে। এখন আর রাস্তায় খালি অটোরিকশাও পাওয়া যাচ্ছে না। মিনিট দুয়েক দাঁড়িয়ে সানান বলে, চল আমরা একটা রিকশায় উঠি, মরে গেলে অটো পাওয়া যাবে। একটি রিকশা থামিয়ে দুজন উঠে যায় রিকশায়। পছন্দের মানুষের পাশে বসতে পেরে শেহের ভীষণ খুশি, কিন্তু সে খুশি নিমিষেই উড়ে যায় সানানের পাত্রীর কথা ভেবে। মেয়েটি ভাবছে, আমার পোড়া কপাল হয়তো পুড়েই থাকবে এ জনমের তরে। বুকে লুকাইতো চাপা কষ্ট নিয়ে শেহের শুধায়, লন্ডনে কি মেয়ে ছিল না সানান ভাইয়া? আছে তো। লন্ডনে মরতেন, দেশে আসলেন কি করতে? মরতাম নানে, আমি কি মরতে এসেছি নাকি? বিয়ে করা আর মরে যাওয়া তো একই কথা। আচ্ছা, লন্ডনে বিয়ে করতে পারতেন না? পারতাম। তাহলে দেখ, আমার বয়স যখন 17 বছর, তখন আমরা সপরিবারে লন্ডনে বসতি করি। জীবনের প্রথম 17টা বছর তো বাংলাদেশেই ছিলাম। রক্তে মাংসে এখনও আমরা বাঙালিই আছি, বাঙালিই থাকব। তাই বিয়ের জন্য বাঙালি মেয়েই পছন্দ আমার। তাই নাকি? আচ্ছা, আপনার পাত্রীটা দেখতে কেমন? এই, তুই এত কথা বলছিস কেন রে? তোর এই মাউথ রেডিওটা বন্ধ করে চুপচাপ বসে থাকতো। হৃদয় যে অনুভূতিগুলো জানিয়ে দেবার গোপন ভাবনা ছিল মেয়েটির। সানানের ধমকে বর্ষার আকাশের মতো যেন মেঘের ঘন ঘটা হলো তার হাসিমাখা বদনে। আরও আধার নামছে সে বদনে ধীরে ধীরে। আচানক যে মেয়েটি এতটা মৌন হয়ে যাবে ভাবতেই পারেনি সানান। মৌনতা ভেঙে দিতে ঈষৎ কোমল সুরে বলল, কিরে, রাগ করলি না কি? জবাব নেই শেহেরের মৌন বদনে। সানান অনুতাপের সুরে বলছে, আমি দুঃখিত মিস আরিয়ানা শেহের, তবে আপনার মাউথ রেডিওটাকে কিন্তু সত্যিই মিস করছি। ধুর, এবার বলতো কি বলতে চেয়েছিস তখন? এখন কিন্তু ধমক দিতে পারবেন না। ওকে। আপনার বিয়ের পাত্রী কি আমার চেয়ে সুন্দর? সানান অনমনে ভাবছে, আমার পাত্রীর সাথে শেহের নিজের তুলনা দিচ্ছে কেন? তবে কি আমায় পছন্দ করে মেয়েটি? ওর বাবা জীবিত থাকতেও মাঝে মাঝে দুষ্টুমির ছলে মেয়ে জামাই বানানোর কথা বলতো আমায়। দাদিও তো প্রায় ইনিয়ে বিনিয়ে ওর কথা বলেছে, তবে কখনোই ওর সামনে নয়, আড়ালে আবডালে। মেয়েটি বয়সে অনেক ছোট বলে আমিও কোনোদিন ভেবে দেখিনি ওনাদের কথাগুলো। ও কোনোভাবে দুর্বল নয় তো আমার প্রতি? এখনই জানা উচিত এসব। এমনটা ভেবে শেহেরের প্রশ্নের জবাব দেয় সানান। না রে, পাত্রী তোর মতো এত তো সুন্দরী নয়, কিন্তু তোর নিজের সাথে পাত্রীর তুলনা করলি কেন? শেহের চমকে যায় সানানের প্রশ্ন শুনে। বুক ধরফর করছে ভয় আর সংকোচে। অনমনে ভাবছে, মনের কথা বলে দিলে উনি আমায় অপমান করবে না তো? দাদিই বলুক না আমার হৃদয়জ কথাগুলো। এমন বিষম ভাবনার দোলাচলে ডুবে শেহের জবাব দিল, না মানে
না মানে আমাকে সবাই অনেক সুন্দর বলে তো, তাই আমার সাথে আপনার পাত্রীর তুলনা দিলাম আর কি। ওহ আচ্ছা। ওদের আলাপ আলোচনার মাঝেই দুটো মাইক্রোবাস এসে সমনন পেছন থেকে আটকে দেয় রিকশাটি। মাইক্রোবাস থেকে বেশ কয়েকজন মুখোশধারী লোক নেমে আসে। ভয়ে শেহর আচানক লাফিয়ে নামতে শুরু করে রিকশা থেকে। সানান টেনে ধরতে গেলে তৎক্ষণাৎ পেছনের মাইক্রোবাসটি জোরে ধাক্কা দেয় রিকশাকে। ভারসাম্য হারিয়ে বেচারা নিজেও পড়ে যায় রিকশা থেকে। মাথায় ভীষণ আঘাত লাগে নিমিষেই। মুহূর্তের মাঝেই রিকশার একটি চাকাও উঠে যায় মাথার উপর দিয়ে। বেচারা ডাক্তার স্পটেই জ্ঞান হারায়। অচেতন সানানসহ শেহেরকে গাড়িতে তুলে নিয়ে যায় ওরা। কিছু পথ পেরিয়ে একটি ঘরে নিয়ে আটকে রাখা হলো দুজনকে। ভয়ে শেহেরেরও জ্ঞান হারাবার মতো অবস্থা। একটি ডাক্তারকে খবর দেওয়া হয় সানানের জ্ঞান ফেরাতে, কিন্তু সে ডাক্তার আসার পূর্বেই জ্ঞান ফেরে সানানের। চৈতন্য ফিরে পেলে বেচারা দেখতে পায় শেহের নীরবে কাঁদছে তার শিরনের পাশে বসে। তড়াক করে লাফিয়ে উঠে প্রশ্ন করে, তুই ঠিক আছিস তো শেহের? ঠিক আছি। একজন লোক পিস্তল হাতে এগিয়ে এসে শোধায়। বলেন, আপনি ঠিক আছেন তো ডাক্তার সাহেব? জবাব দেয় সশস্ত্র লোকটি। ঘরের প্রায় সব লোকই সশস্ত্র। অনেকক্ষণ দরকষাকষি শেষে ছেড়ে দেয়া হয় ওদের দুজনকে। বিষণ্ণ বদনে দুজন এসে একটি অটোরিকশা ভাড়া নেয়। সানান অগ্নি দৃষ্টিতে চেয়ে শেহেরকে বলে, সেসব পরে জানবেন, আগে বলুন কারা আপনারা, আমাদেরকে এভাবে ধরে এনেছেন কেন? কাজে এনেছি। আমার অনুমতি ব্যতীত আজকের ঘটনা কাউকে বলবি না। জি। এই দীর্ঘ যাত্রাপথে আর কোনো কথা হয়নি দুজনার মাঝে। সাঁঝের একটু পরে ঘরে ফেরে ওরা। সুদূর অম্বরে আজ মেঘের ঘন ঘটা নেই, কিন্তু ঘন কালো মেঘের আধার জমেছে ওদের দুজনারই বদনে। ঘরে ঢুকে সানান চলে আসে ডাইনিং টেবিলে। ফোনটিকে টেবিলে রেখে এক গ্লাস পানি পান করে ঢকঢক করে। তারপরে ফ্রেশ না হয়ে শুয়ে পড়ে নিজ কক্ষে। ফোনটিও সাথে নিয়ে যায়নি ছেলেটি। ভাগ্যিস আজ ছোট চাচি আর স্বামীরা পাশের বাড়িতে, তা না হলে এতক্ষণে জর্জরিত করত প্রশ্নবাণে। খানিক বাদেই সায়ন শামস মহানন্দে ফিরে আসে মেলা থেকে। সানানকে ভর সন্ধ্যায় শুয়ে থাকতে দেখে ডেকে ওঠায় সায়ন। বিষণ্ণতার কারণ জিজ্ঞেস করতেই এড়িয়ে যায় ছেলেটি। মাথায় হালকা চোট আছে সানানের। কপালের ওপরের অংশের কিছুটা থেতলে গেছে। কিভাবে এমন চোট লেগেছে, কখন লেগেছে, ব্যান্ডেজ লাগায়নি কেন, এসব অসংখ্য প্রশ্নে জর্জরিত করছে দুভাই। সানান চিৎকার করে অনুরোধের সুরে বলে, প্লিজ লিভ মি অ্যালোন। ভাইরা মৌন বদনে প্রস্থান করে কক্ষ থেকে। সানানের ফোনটিও অবাধ্যের মতো করে বেজেই যাচ্ছিল ডাইনিং রুমে। অবিরত ফোন করেই যাচ্ছে বিয়ের পাত্রী। উপায়ান্তর না দেখে শেহের নিজেই এখন ফোনটি নিয়ে আসে কক্ষে। মৃদু পায়ে এসে ভীরু ভীরু কণ্ঠে সানানকে বলে, আপনার হবু বউ কল দিয়েছে। বউয়ের আর দরকার নেই আমার। বলেই ফোনটিকে জোরে আছাড় দেয় মেঝেতে। শেহের কক্ষে ফিরে আসার জন্য পা বাড়াতেই পেছন থেকে ডাকে সানান। গলা চড়িয়ে আদেশের সুরে বলে দেয়, তুই আর কখনো সামনে আসবি না আমার। দীর্ঘশ্বাস ছেড়ে শেহের চুপটি করে ফিরে আসে কক্ষে, কিন্তু চুপটি করে বসে নেই সানান। গ্রামের বাগিতে এসে এই প্রথমবার বোতল হাতে নিয়েছে ছেলেটি। শামস সব সময় বোতল রাখে সাথে। সে বোতল থেকেই অতিরিক্ত পরিমাণে ড্রিঙ্কস করে বেসামাল বেচারা। কক্ষের কাঁচের জিনিসপত্র ভেঙে চুরমার করতে শুরু করে কয়েক মিনিটের মাঝেই। এ যেন বাঁধ ভাঙা ক্ষোভের এক এলোমেলো বহিঃপ্রকাশ। ভাঙচুরের শব্দে ভাইরা দৌড়ে এলো কক্ষে। আবারও কারণ জানতে চায় এমন অদ্ভুত আচরণের। বেচারা সানান আগের মতোই নিরুত্তর এ প্রশ্নে। তবে ক্রোধের অনলে দাউ দাউ করে জ্বলছে তার অশান্ত হৃদয়। পরদিন সকাল ৯টার পরে ঘুম ভাঙে সানানের। ফ্রেশ হয়ে ঝটপট বাড়ি থেকে বেরিয়ে যায় ছেলেটি। শেহের তখন মলিন বদনে বারান্দায় দাঁড়িয়ে। কিছু না বলা কথার ইশারা ছিল তার মায়াবী হরিণী নয়নে। সানান হনহনিয়েই বেরিয়ে গেল বাড়ির তোরণ পেরিয়ে। একবারও তাকায়নি চারপাশে, দেখেনি পশ্চাতে থাকা সুন্দরীর মলিন বদনের এই মায়াবী চাহনি। সারা দিনে ছেলেটি আর ফেরেনি ঘরে। সে চুপি চুপি ব্যস্ত হয়েছে গতকালের অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণ অনুসন্ধানে। এদিকে আগামীকাল শুক্রবার রূপমের বিয়ে। সবাই একযোগে যাবে বিয়ে বাড়িতে। নিশার দীর্ঘ অমানিশা পেরিয়ে দিবার আগমন ঘটেছে। পূব আকাশের সূর্য এখনো আড়ালেই লুকিয়ে। হাড় কাঁপানো শীত উপেক্ষা করে মফস্বলের লোকজন ব্যস্ত প্রভাতী আয়োজনে। আজ শুক্রবার সকাল ৭টার মতো বাজে এখন। এরই মাঝে শেহেরদের ফ্যামিলির সবাই একযোগে বেরিয়েছে রূপমদের বাড়ির উদ্দেশ্যে। গত রাত থেকে বারবার ফোন দিয়েছে রূপম আর রূপমের মা। ওদের অনুরোধেই আজ ৭ সকালে শুরু হলো যাত্রা।
সানান গতকাল সকালে যে বেরিয়েছে এখনও ফেরেনি ঘরে। বেচারা রাতে নাকি বিভাগীয় শহরে অবস্থিত নানা বাড়িতে থেকেছে। রূপমের বিয়েতে অতিথি হবার কোনো বাসনা নেই ছেলেটি, তাই ওকে ছাড়াই পুরো ফ্যামিলি এখন রূপমদের বাড়ির পথে। ছোট চাচা সাদেক আহমেদের ফ্যামিলি রয়েছে তার বাইকে, বাকিরা সবাই গাড়িতে একসাথে। নানিকে বিয়েতে উপস্থিত থাকার জন্য বহুবার অনুরোধ করেছে রূপম, তাই বয়োবৃদ্ধা মেহেরুন্নেছাকেও নেওয়া হচ্ছে ওদের গাড়িতেই। গাড়ির পেছনে রয়েছে তার হুইলচেয়ারটি। তিনি পরম শান্তিতে শুয়ে আছেন নাতিনি শেহেরের কোলে। গত রাতেই রূপমদের বাড়িতে হাজির হয় সানানদের ছোট ফুপু। ছোট ফুপুর একমাত্র পুত্র মায়াজ পেশায় ডাক্তার, আর কন্যা মেহেক ভার্সিটি পড়ুয়া এবং শেহেরের ক্লাসমেট। খালাতো ভাই রূপমের বিয়েতে এসে মেহেক আজ শয্যা ছেড়েছে সকালেই। কিছুক্ষণ আগে আচানক ইলেকট্রিসিটি লাইনে সমস্যা হলো রূপমদের লিভিং রুমে। বিয়ে উপলক্ষে ইলেকট্রিশিয়ানও আছে ধারে কাছেই, কিন্তু এই 7 সকালে ওরা হয়তো শয্যায় ত্যাগ করেনি, তাই লিভিং রুমের লাইনটি এখনও ঠিক করা হয়নি। মেহেকের বাবাও অতিথি হয়ে এসেছেন এ বিয়ে বাড়িতে। তিনি এখনই চোখ বুলাতে চান আজকের পত্রিকায়। ইলেকট্রিসিটি না থাকায় ভদ্রলোক মেহেকে মোম জেলে আনার নির্দেশ দিয়েছেন। আদুরে মেহেক অপারগতার সুরে বাবাকে অনুরোধ করে, আব্বু, তুমি হয় বাইরে গিয়া পত্রিকা পড়ো, না হয় ডাইনিং রুমে আয়সা পড়ো। দিনের বেলা কেউ মোম জ্বালায়? কিসের দিন? কুয়াশার জন্য তো সূর্যের আলোই আসতে পারে নাই এখনো। এই সকালে উঠানে গিয়া পেপার পড়তে পারমু না, বাইরে অনেক ঠান্ডা। আর ডাইনিং রুমের ওইদিকেও যাইমু না, ওইদিকে খালি মহিলারা। তুমি তাইলে মোবাইলে টর্চ দিয়া পত্রিকা পড়ো তো আব্বু। এক হাতে টর্চ নিয়া পত্রিকা পড়ায় মজা পাওয়া যায় না রে। তুই যা, মোম জ্বালায় নিয়ে আয় তোমা। বাবা জবাব দিয়েছে মেহেককে। উপায়ান্তর না পেয়ে জোর কদমে মেহেক চলে যায় মায়ের কাছে। নাছোড়বান্দা বাবার আদেশ পালন করতে মেহেক একটি বড় মোম প্রজ্বলিত করে নেয়। সে মোম নিয়ে মেয়েটি ধীর পায়ে আগায় লিভিং রুমের দিকে। ওইদিকে হেলে দুলে আঁকাবাঁকা পথ পেরিয়ে সায়নরাও এতক্ষণে চলে এসেছে রূপমদের বাড়িতে। একটি বিয়ে বাড়িতে কত গাড়ি আসে আর কত গাড়ি যায়। মেহেক কর্ণপাতি করেনি সায়নদের এই গাড়ির আওয়াজে। শেহেরের কোল থেকে বেচারা সায়ন দাদিকে নামিয়ে নেয় সযত্নে। হুইলচেয়ারা বসিয়ে রেখে ছেলেটি দৌড়ে আসে ঘরের দরজা নক করতে, কিন্তু দরজাটি ছিল আলতো করে ভিড়িয়ে রাখা। সায়ন এসে দরজায় সজোরে ধাক্কা দিতেই মেহেক দরজার আঘাত লেগে পড়ে যায় দূরে। মেয়েটির হাতের মোমটি তার মায়াবী বদনে ছিটকে পড়ে নিভে যায় চুপসারে। নিভে যাবার পূর্বে এ মৃদু শিখা পুড়িয়ে দিয়ে গেল মেয়েটির কোমল ললাটটি। গলে যাওয়া বাঁকে মোমটুকুও গড়িয়ে ললাটে ফোসকা পড়ল ক্ষণিকেই। হ্যাঁ, সত্যি, মোমের আগুনে কপাল পুড়েছে মেহেকের। সায়ন ক্ষিপ্র হাতে মোম তুলে নেয় ফুপাতো বোনের ললাট হতে। যন্ত্রণায় ছলছল নয়নে উঠে দাঁড়াবার আগেই বলে যায়, আমি সরি মেহেক, আমি জানতামই না তুই দরজার এপাশে। তোর কপালটা তো অনেকটাই পুড়ে গেছে রে। কপাল পুড়ে গেল বলে ভীষণ পরিপাটি শৌখিন মেয়েটি ফুপিয়ে কাঁদতে শুরু করে দিয়েছে আনমনে। কান্না শুনে বাবা মা দুজনই উৎকণ্ঠিত ভঙ্গিতে। মেহেকের মা দুঃখ মিশ্রিত কণ্ঠে সায়নকে বলে, দেখ বাপ, আমার মেয়েটা শ্যামলা, চেহারাও খুব বেশি সুন্দর না, তারপরও কত সাজায়া গুছায়া রাখতাম মেয়েটারে, আর তুই আয়সা আমার এই আলাভোলা মেয়েটার কপালটাই পুইরা দিলি। হতাশা বদনে ভীষণ অনুতাপের সুরে সায়ন জানায়, আমি বুঝতে পারিনি ছোট ফুপি, তুমি চিন্তা করো না প্লিজ, আমি ওর চিকিৎসা শুরু করছি এখনই। এমন ডাক্তারের দরকার নেই আমার, যে মানুষকে আরও অসুস্থ করে তোলে। আমার চেহারাটাই তুমি শেষ করে দিছো সায়ন ভাইয়া। ভাইরা, এটুকু বলে কাঁদতে কাঁদতে মেহেক চলে যায় একটি কক্ষে। নিজের বেখেয়ালি ভুলে বড্ড অনুতপ্ত ডাক্তার সায়ন। জবাব দেয়নি মেহেকের অভিমানী কথার পিঠে। বিয়ে উপলক্ষে এ বাড়িতে কদিন অতিথি হওয়ার অনুরোধ করেছে বড় ফুপু। বড় একটি লাগেজ নিয়ে এসেছে ওরা, সাথে প্রাথমিক চিকিৎসা দেওয়ার কিছু সরঞ্জামও রয়েছে। গাড়ি থেকে ঝটপট সেগুলো এনে সায়ন ব্যস্ত হল মেহেককে চিকিৎসা দিতে। বৃষ্টির ন্যায় অশ্রুধারা ঝরছে মেয়েটির কপল বেয়ে। অনেক প্রশ্নের দানা বেঁধেছে তার অবাধ্য চঞ্চলা মনে। কপালটাই কেন পুড়ল আমার? চেহারাতে হয়তো স্পট থেকেই যাবে চিরতরে। কেউ কি পছন্দ করবে আমায়? যদিও নির্বাক বদনে কাঁদছে মেয়েটি, তবুও নরম সুরে সান্ত্বনার বাণী শোনাচ্ছে সায়ন। ঠিক হয়ে যাবে রে, কাঁদিস না প্লিজ, পোড়া স্পট ভালো হয়তো। তোকে কাঁদতে দেখে আমারও ভীষণ খারাপ লাগছে। খারাপ তো লাগবেই, কপালটা পুড়ে দিয়েছ আমার, আর এখন একটু কান্না শুনতেও খারাপ লাগে তোমার? আরে, আমি বলতে চেয়েছি তোর কান্না দেখে আমার মায়া লাগছে। ঘোড়ার ডিম, তুমি কেন আমার কপালটাই পুড়তে গেছো সায়ন ভাইয়া? আর কোনো জায়গা পাওনি? এখন তো সবাই আমায় বলবে কপাল পোড়া মেহেক, পোড়া কাপালি মেহেক।
আবারও কেঁদে কেঁদে কথাগুলো বলল মেয়েটি। সায়ন দীর্ঘশ্বাস ছেড়ে নির্বাক বদনে চিকিৎসা দিচ্ছে মেয়েটিকে। মেহেকের একমাত্র ভাই মায়াজও পেশায় ডাক্তার। ছেলেটি রয়েছে অস্ট্রেলিয়ায়, চিকিৎসা বিদ্যায় উচ্চতর ডিগ্রিতেই গিয়েছে সেখানে। ফিরেও আসবে কয়েকদিনের মাঝেই। ভাইয়ের কথাই ভাবছে মেয়েটি আনমনে। এরই মাঝে শেহের এসে দাঁড়িয়েছিল মেহেকের পাশে। আচানক মেহেকের বাবা ডাক দেয় শেহেরকে। একটু দূরে গিয়ে এক মনে ডাকছেন ভদ্রলোক। মেয়েটি জোর কদমে চলে যায় ছোট ফুপার নিকটে। কাছে যেতেই ভদ্রলোক তার হাতে থাকা পত্রিকা দেখিয়ে বলছেন, নিউজটা পড় তো শেহের। শেহের চোখ বুলিয়েছে শিরোনামে। ভেসে গিয়েছিলেন মেঘনায়, ৩ বছর পরে পরিবার খোঁজ পেল মৃতদেহের। শিরোনাম পড়ে শেহের বিস্মিত নয়নে তাকায় ফুফার বদনে। ছোট ফুফা কৌতূহলী কণ্ঠে শুধায়, কিছু বুঝতে পেরেছিস মা? না ছোট ফুফা, আমি তো পুরো নিউজটা এখনো পড়ি নাই। পত্রিকার শিরোনামের এই লোক লঞ্চডুবিতে ভেসে গিয়েছিল মেঘনায়। তখন ওনার লাশ খুঁজে পায়নি পরিবার। স্রোত ওনাকে মেঘনা থেকে নিয়ে যায় পদ্মায়। পদ্মা তীরবর্তী গ্রামের এক ভদ্রলোক লাশ তুলে নিয়ে গিয়েছিলেন বাড়িতে। দাফনও করা হয় সযত্নে। দাফনের আগে লাশের ছবি তুলে রেখেছিলেন ভদ্রলোক। ফেসবুকে সে ছবি মাঝে মাঝেই আপলোড দিতেন লাশের পরিবারের খোঁজে। এভাবে ফেসবুক থেকেই ৩ বছর পরে লাশের হদিশ পায় পরিবার। ভালো। ছোট ফুফা কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করে, তোর বাপ চাচারা যে 4 ভাই ছিল জানিস? জি জানি। তোর এক চাচা লাকি নদীতে গোসল করতে গিয়ে জোয়ারে ভেসে যায়, সে লাশ আর পাওয়া যায়নি। তোর আব্বু আরমান তো সড়ক দুর্ঘটনায় মারা গেল পাহাড়ে। আরমানের লাশও কিন্তু আমরা পাইনি। এমনও তো হতে পারে তোর বাপ চাচা বেঁচে থাকতে পারে, আবার ওদের লাশও আমরা এভাবে পেয়ে যেতে পারি। কি যে বলেন ফুফা, এটা কি করে সম্ভব? চাচা নদীতে ভেসে গেছেন ছোটবেলায়, সে কি এখনো জীবিত আছে? জীবিত থাকলে এত বছরে কি একবারও আসতো না? আর আমার আব্বু তো মারা গেছে পাহাড়ি সড়কে। সে পাহাড়ি রাস্তা থেকে শুরু করে সড়কের পাশের জঙ্গল, পাহাড়ি নদী, সব জায়গাতেই তন্ন তন্ন করে আব্বুর লাশ খুঁজেছে পুলিশ, কিন্তু কোথাও খুঁজে পায়নি। আব্বু হয়তো পড়ে গিয়ে পাহাড়ি নদী থেকে স্রোতে ভেসে সাগর মহাসাগরে চলে গেছে। সেখানে গেলে কি আর কেউ বাঁচে? 5-5টা বছর হয়ে গেছে আব্বু মারা গেছে। এ তো দিনে কি আমরা লাশের খোঁজ পেতাম না? দীর্ঘশ্বাস ছেড়ে করুণ সুরে জবাব দেয় শেহের। সেটাও ঠিক, কিন্তু আজকের নিউজটা দেখে আমার মনে হলো আরমান তো বেশি দিন আগে মারা যায়নি, মাত্র 5 বছর আগে গত হয়েছে। আরমানের লাশটাও যদি এভাবে পেতাম। এমন কপাল আমার নেই ফুফা। আচ্ছা, তোর মনে আছে আরমানের সেই দুর্ঘটনার সংবাদটা? জি ফুফা, মনে তো আছে সবই। বাতেন ফুফা জানিয়েছিল আব্বু নাকি। শেহেরের কথা শেষ হয়নি, তার আগেই বড় ফুফু মেয়েটিকে ডাক দেয় উচ্চস্বরে। প্রয়াত বাবার কথা ভেবে ভেবেই মেয়েটি পা বাড়ায় ঘরের দিকে। মৃদু পায়ে হেঁটে হেঁটে আন মনে ভাবছে, আমার বাবার তো লাশ খুঁজে পাইনি। নিয়তির নিদারুণ খেলায় অনেকেরই তো প্রিয়জন হারিয়ে যায়। সে নিদারুণ খেলা সাঙ্গ হলে নিয়তি আবার ফিরিয়ে দেয় প্রিয়জনকে। আমার এ নিষ্ঠুর নিয়তি যদি ফিরিয়ে দিত আমার বাবাকে, তাহলে আর কোনো কিছু চাইতাম না এ শূন্য জীবনে। লাশটা খুঁজে পেলেও নিয়তির কাছে থাকতাম ভীষণ কৃতজ্ঞ হয়ে। রোদ ঝলমলে সোনালি সকালটি বিদায় সুরে গান গাইছে। মধ্যাহ্নের আগমনী বার্তা নিয়ে ধীরে ধীরে প্রখর হচ্ছে সূর্যালোক। সকাল 11:15টার মতো বাজে এখন। রূপমের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হচ্ছে বর্ণিল আয়োজনে। সবাই ব্যস্ত এই উৎসবে, শুধু শেহের আর মেহাক নেই এখানে। দগ্ধ বদনা মেহাকও বাহারি শাড়ি পরেছে অন্যান্য রূপসীদের মতো করেই, কিন্তু কপাল পুড়ে যাওয়ায় বিষণ্ণ মেয়েটি আসেনি হলুদের প্রোগ্রামে। শেহেরও শাড়ি পরেই রয়েছে মেহেকের পাশে, দুঃসময়ের দুর্লভ সঙ্গী হয়ে। রূপম বারবার শেহেরকে অনুরোধ করেছে হলুদে অংশ নিতে। কত শত বাহানা রূপমের সে অনুরোধের মাঝে। মেয়েটি হাসি মুখে এড়িয়ে যায় সেসব নানা ছলে। হলুদ উৎসবে সায়ন যখন সেজেগুজে দাঁড়িয়ে, তখন আচানক রিং এলো তার মুঠোফোনে। সায়ন কল রিসিভ করে বলছে, হ্যালো সানান। এই শেহেরও কি এসেছে বিয়ে বাড়িতে? হুঁ, বাড়ির সবাই তো একসাথেই চলে এসেছি আমরা। কেন যে এলো মেয়েটি, ভালো লাগে না কিছু। কেন, কি হয়েছে সানান? আচ্ছা, শেহেরের কাছে ফোনটা দে তো। তোর কণ্ঠ এমন চিন্তিত মনে হচ্ছে কেন সানান? শেহেরকে নিয়ে টেনশন হচ্ছে। শেহরকে নিয়ে তোর কিসের এত টেনশন রে? তুই ফোনটা দিয়াই তো মেয়েটাকে। কি এমন কথা তোর শেহেরের সাথে? এত কথা বলিস না তো, ভালো লাগে না আমার। পাল্টাপাল্টি জবাবের মাঝেই সায়ন জোর কদমে চলে আসে ঘরে। শেহের আর মেহাক চুপটি করে বসেছিল একই কক্ষে। জোর গলায় শেহেরকে ডাকতে ডাকতে সায়ন প্রবেশ করে সে কক্ষে। সানান কথা বলতে চায় তোর সাথে।
এটুকু বলেই সায়ন ফোনটি বাড়িয়ে দিয়েছে শেহেরের দিকে। প্রিয় পুরুষ কথা বলতে চায় এমনটা শুনেই লাজ নম্র হাসিতে ফোন নিয়ে দৌড় দিয়েছে শেহের। লাজ রাঙা খুশিরে দৌড়টি যেন রিমঝিম বৃষ্টিধারার মতো ছন্দময়। এ খুশি খুশি ছন্দের মাঝে গোপন প্রেমের আভাসও মিলে সঙ্গকোণে। সায়নের অবচেতন মন আনমনে ভাবছে, কি হলো মেয়েটির, এত খুশির ছন্দ এলো কেন সানানের ফোনের কথা শুনে? এসব ভাবনার ঘোরের মাঝেই শেহের তো চলে গেছে বহুদূরে। হাতের মুঠোফোনটি কানে ধরে জোরে জোরে শ্বাস নিচ্ছে মেয়েটি। আওয়াজ নেই তার নির্বাক লাজুক কণ্ঠে। সানানের এলোমেলো হৃদয়ও যেন সহজেই অনুমিত হয়েছে মেয়েটির হৃদয়জ গোপন কথা। তাই গলা চড়িয়ে খানিক ধমকের সুরে সানান বলে যায়, এই কথা বলছিস না কেন রে? আস বা এক নই নেই প্রেম রাঙা লাজ এসে নির্বাক করে দিল আওয়াজকে। সে লাজের আবেশে হারিয়ে আর কিছুই বলতে পারল না মেয়েটি। সানান মেকি ধমকের সুরে বলে যায়, লাজবধূ হয়েছিস নাকি? আমার সাথে কথা বলতে লজ্জা পাচ্ছিস যে? আসসালামু আলাইকুম। ধুর, কথার মাঝখানে কেউ সালাম দেয় নাকি? দের ব্যাটারি কথাকার। না মানে আজ প্রথমবার ফোনে কথা বললাম তো। ও, আর কোনো কথা নেই দুজনার মাঝে। সায়ন নীরব হয়ে আছে মেয়েটির কথা শোনার আকাঙ্ক্ষায়। শেহেরের তো বুক ধকধক করছে ভালোবাসার মন রাঙা আবেশে। এক ধারাহারা খুশির ছন্দ এসে হৃদয় ছুঁয়ে দিচ্ছে আলতো করে। প্রেম প্রেম খুশিরা সানানের সুর তুলেছে হৃদয় গহীনে। সে সুরের রাগে রাগিনী হয়েছে মেয়েটির অবাধ্য হৃদয়। কণ্ঠ আধো আধো লাজের আবেশে হয়েছে এখন লাজ নম্র। সে যে একদমই শোনাতে চায় না কোনো কিছু। সানান খানিক অপেক্ষা করে নিজেই কথা বলেছে আদেশের সুরে। এখনই লাজবধূ হবার দরকার নেই তো। যাক, বিয়েবাড়িতে সাবধানে থাকবেন আপনি। কথাটি বলেই ফোন কেটে দেয় ডাক্তার সাহেব। শেহের খুশি খুশি ছন্দে হারিয়ে আবারও ফিরে এসেছে মেহেকার সে কক্ষে। সায়ন মেহেক কেউই নেই এখানে। কি করে থাকবে? এখানে তো ঘটেছে এক ভিন্ন ঘটনা। তখন মেহেক কানে হেডফোন তুলে পিসিতে মগ্ন ছিল ভাইয়ের সাথে ভিডিও কলে যুক্ত হবার প্রচেষ্টায়। কিছুতেই ইন্টারনেট কানেকশন পাচ্ছিল না মেয়েটি। শেহের ফোন নিয়ে চলে আসার পরে সায়ন কাছে গিয়ে মেহেকের পুরা কপালটি পরোক্ষ করেছে। তখন সায়নকে উদ্বিগ্ন কণ্ঠে মেহেক জানায়, পিসিতে কানেকশন পাচ্ছি না কেন সায়ন ভাইয়া? আবার নতুন করে ব্রাউজার ওপেন কর, কানেকশন সহজ হয়ে যাবে। কি করব? নতুন করে ব্রাউজ ওপেন কর। কি? আরে ব্রাউজ খোল। আমি ব্লাউজ খুলবো? ছি সায়ন ভাইয়া, আমায় এখানে একা পেয়ে তুমি ব্লাউজ খুলতে বলছো? চরম অবাকের সুরে কথাগুলো বলেই মেহেক বিদ্যুৎ বেগে বেরিয়ে যায় কক্ষ থেকে। নিজ কানে হেডফোন রেখে ব্রাউজকে ব্লাউজ ভেবেছে মেয়েটি খেয়ালের ভুলে। আর বেচারা সায়নকে বিনা দোষেই ব্লাউজ খুলতে চাওয়ার অপবাদ দিয়ে দিল। ফুফাতো বোনের কণ্ঠে এমন অপ্রীতিকর কথা শুনে হিম হয়ে যায় সায়ন। তারপর নিজেও ধীরে ধীরে প্রস্থান করে হতাশ বদনে। বৈদারীর ন্যায় রঙিন সাজে সজ্জিত মানুষজন বড়যাত্রী হবার অভিপ্রায়ে। মাঠের একপাশে রূপমদের বাড়ি, উল্টো পাশেই বিয়ের পাত্রীর বাড়ি। মাঠের মাঝেই বিশাল প্যান্ডেল সাজিয়ে বিয়ের আয়োজন করা হয়েছে। স্থানীয় মসজিদে জুমার নামাজ শেষে সবাই এসেছে প্যান্ডেলে। পাত্রীকে এখনই নিয়ে আসা হবে স্টেজে। আজ এই বিয়ের দিনে হাসির বাঁধ ভেঙেছে রূপমের চোখে মুখে। মনে হয় যেন জীবনে আজই সবচেয়ে খুশি ছেলেটি। এ খুশি খুশি লগ্নে আচানক এক দুঃসংবাদ আসে পাত্রীর বাসা থেকে। জুমার নামাজের সময় নাকি পাত্রী পালিয়েছে গোপনে। পুরনো প্রেমিকের সাথেই পালিয়েছে মেয়েটি। পাত্রীকে খোঁজার কোনো তাড়া নেই রূপমদের মাঝে। রূপম আর বাতেন প্যান্ডেল থেকে সোজা ফিরে এলো ঘরে। এসেই রূপম নানি মেহেরুন্নেসার পায়ে পড়ে অনুরোধ করছে, নানি, শেহেরকে বিয়ে দাও আজ আমার সাথে, নয়তো এত মানুষের মাঝে আমাদের মান সম্মান কিছুই থাকবে না। বাবা বাতেনও হাত ধরে বিনীত অনুরোধ করছেন মেহেরুন্নেসার নিকটে। বড় ফুফু আলেয়া তো আরও এক কাঠি ওপরে, কেঁদে কেঁদে বুক ভাসিয়ে হাত পায়ে ধরছে বয়োবৃদ্ধা মায়ের। শেহেরের কেন যেন মনে হচ্ছে এসব পূর্ব পরিকল্পিত। মেয়েটি আনমনে ভাবছে রূপমী হয়তো ওই মেয়েকে পালাতে সাহায্য করেছে আমায় বিয়ে করার বাহানায়। বিয়ে বাড়িতে উপস্থিত আত্মীয় স্বজনরাও মেহেরুন্নেসাকে পরামর্শ দিচ্ছেন রূপমের সাথে শেহেরকে বিয়ে দেওয়ার জন্য। এই পরিস্থিতিতে বৃদ্ধা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছেন। এহেন দুঃসময়ে শেহের ফোন নিয়ে বেরিয়ে গেল আড়ালে। আচানক এক দুর্যোগের পূর্বাভাস যেন এলো মেয়েটির হৃদয় আকাশে। সে আকাশে চুপি সারে চলছে বজ্রপাত। দাও দাও করে জ্বলছে বজ্রপাতের আগুন হৃদয় গহীনে। সে আগুন নেভাতে আড়ালে লুকিয়েই মেয়েটি ফোন দিল সানানকে। মৃদু আওয়াজে খানিক রিং হবার পরেই রিসিভ করেছে সানান। হ্যালো। হ্যাঁ, হ্যালো। কি কিছু বলবি? রূপম ভাইয়ার হবু বউ পালিয়েছে। আমার মনে হয় এটা পরিকল্পিত, কারণ উনি এখন আমায় বিয়ে করতে চায়। কি বললি? অবাকের সুরে উচ্চস্বরে শুধিয়েছে সানান।
আপনি যা শুনেছেন তা ঠিকই আছে, এখন আমি কি করব বলুন? তোকে কিচ্ছু করতে হবে না, আমি এখনই বিয়ে বন্ধ করছি, আর ২০ মিনিটের মধ্যে সব প্রমাণ নিয়ে আমি আসছি বিয়ে বাড়িতে। সূর্যের প্রখর তাপ ধীরে ধীরে কমতে শুরু করেছে ধরা থেকে। মনের উত্তাপ কিন্তু কমেনি, আরও মৃদু মৃদু আছে বাড়ছে ক্রমান্বয়ে। এক ক্ষুব্ধ হৃদয় নিয়ে হতাশ বদনে সানান এসেছে বিয়ে বাড়িতে। উৎসুক মানুষের কমতি নেই এখানে। জোর কদমে রূপম কাছে আসে সবাইকে পেছনে ফেলে। সেই হুজুর দাদাও হাসি মুখে রয়েছেন এ বিয়ে বাড়িতে। দ্রুত পায়ে তিনি সবাই এসেছেন সানানের নিকটে। শেহেরকে বিয়ে না দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার নির্দেশ দিয়েছিল সানান। উৎসুক জনতা এখন শুনতে চায় এমন নির্দেশের কারণ। বড় ফুপা বাতেন জোর কদমে এগিয়ে এসে শুধায়। তোমার নাকি কি কথা আছে রূপম শেহেরের বিয়ার আগে? কেন বিলম্বিত করছো আজকের বিয়ার অনুষ্ঠান? বড় বড় মেহমানরা সবাই তো বৈশা আছে, বিয়ার দিন কেউ এইভাবে দেরি করায়? সেন্স নাই তোমার? সানান বসে যায় একটি চেয়ার টেনে। ফুপার উদ্দেশ্যে শান্ত স্বরে বলে ওঠে। অনেকগুলো প্রশ্ন করেছেন, আমি সব প্রশ্নের সত্য জবাব দেব, বিশ্বাস অবিশ্বাস আপনাদের ব্যাপার। বাতেন বিরক্তির সুর টেনে বলে। বলো, কি বলতে চাও? আরিয়ানা শেহেরকে আপনারা বিয়ে দিতে চাচ্ছেন, কিন্তু ওর তো বিয়ে হয়ে গেছে, সে একজনের স্ত্রী। মানে কবে বিয়া হইছে শেহেরের, কার সাথে? রূপম ভীষণ উৎকণ্ঠিত ভঙ্গিতে প্রশ্ন করে। এই বুধবার বিয়ে হয়েছে আমার সাথে। সানানের জবাব শুনে হুজুর দাদা চেঁচিয়ে বলল। এতদিন তো স্বীকারই করো নাই যে প্রেম আছে, এখন একদম বিয়া কইরা আসছো, এইটাও কি অ্যাক্সিডেন্ট? সানান জবাব দেবার পূর্বেই রূপম হতবাকের সুরে হুজুরের উদ্দেশ্যে বলছে। তার মানে ওরা প্রেম করত? হুজুর এবার নীরব হয়ে আছেন নির্বাক বদনে। রাগের বশে আচানক একটি কথা বলেই দিয়েছেন। অন্যের চরিত্র নিয়ে পাবলিক প্লেসে আর কথা বাড়াতে ইচ্ছুক নন এ বয়োবৃদ্ধ ভদ্রলোক। রূপম অগ্নি চোখে সানানের মুখামুখি দাঁড়িয়ে বলছে। আমার এখনো মনে হয় তুই মিথ্যা বলছস। কি প্রমাণ আছে তোর কাছে যে বিয়া করছস? আজ নানা বাড়ি থেকে প্রমাণ সাথে নিয়েই বের হয় সানান। হাত বাড়িয়ে কাবিনের একটি প্রিন্টেড কপি রূপমকে দেয় ছেলেটি। রূপম চোখ বুলিয়ে নিয়েই চিৎকার করে বলে যায়। আমি এত কষ্ট কইরাও শেহেরের মন পাইলাম না, আর তোরে গোপনে মন দিয়া দিল। কতদিন ধইরা সম্পর্কে ছিলি তোরা? কোনো সম্পর্কেই ছিলাম না আমরা, পুলিশের লোক উঠিয়ে নিয়ে বিয়ে দিয়েছে। এই যে হুজুর বলল তোরা সম্পর্কে ছিলি, হুজুর কি মিথ্যা বলছে নাকি? সেদিন কি করছিলি তোরা যে ধইরা নিয়া বিয়া দিয়া দিল? এরই মাঝে দূর থেকে বউয়ের দর্শন পায় সানান। হতাশ বদনে আশার ঝলক আসে চুপিসারে। নয়নও থমকে যায় লাজবধূর পানে। রূপমের প্রশ্নের জবাব দেবার পূর্বেই বড় ফুপা বাতেন বলে যায়। নিশ্চয়ই রাস্তাঘাটে ফষ্টিন নষ্টি করছিলা, নয়তো পুলিশ ধৈরা নিয়া বিয়া দিব কেন? চরম বিরক্তির সুরে সানান জবাব দেয়। রূপম ভাই সেদিন শেহেরকে তুলে এনেছিল বিয়ে করার জন্য, কিন্তু পুলিশই তখন মেয়েটিকে ওনার হাত থেকে বাঁচায়। তারা খোঁজ নিয়ে জানতে পারে আরিয়ানা শেহের এক পুলিশ অফিসারের মেয়ে। এমন এতিম মেয়েটির জীবন নিয়ে পুলিশ চিন্তিত ছিল, তাই জোর করে আমার সাথে বিয়ে দিয়ে দিল। কি সব আজেবাজে বকছিস? সব ঘটনা খোলাসা, তোমার কথার কিছু বুঝতে পারছি না। সানান জানে হয়তো আজ কেউ বিশ্বাস করতে চাইবে না তাকে, তবুও সত্যিকার ঘটনাটাই জানিয়ে যায় বড় ফুপাকে। আপনার সুপুত্র রূপম কিডন্যাপ করার কারণে শেহের শুধুই কিডন্যাপের ভয় পেত। বুধবার ভার্সিটি শেষে কিডন্যাপড হবার ভয়ে মেয়েটি চলে যায় বান্ধবীর বাসায়। দাদি ভীষণ অনুরোধ করে আমায় আনতে পাঠায় শেহেরকে। আমি গিয়ে ওকে নিয়ে রিকশায় ফিরছিলাম রাস্তার মোড়ের দিকে। হঠাৎ দুটো মাইক্রো এসে আমাদের পথ আটকে দেয়। শেহের আচানক লাফ দেয় রিকশা থেকে। আমি ওকে ধরে আটকাতে যাই, তখন পেছনে থাকা মাইক্রোটি রিকশায় জোরে ধাক্কা দেয়। আমি পড়ে গিয়ে স্পটেই জ্ঞান হারাই। শেহেরও কিছুটা ব্যথা পায়। জ্ঞান ফেরার পরে আমি নিজেকে আবিষ্কার করি একটি ঘরে। শেহের তখন ছিল আমার শিওরের পাশেই। ওরা কোনো ক্ষতি করেনি মেয়েটির। ওদের শর্ত ছিল আমি যদি শেহেরকে বিয়ে করি তবেই আমাদের দুজনকে ছেড়ে দেবে। আমি তখন পুলিশকে ফোন দিতে চাই। ওরা জানায় ওরা নিজেরাই পুলিশের লোক, আইডি কার্ডও দেখায়। ওদের ভাষ্যমতে রূপম শীঘ্রই শেহেরের বড় কোনো ক্ষতি করতে পারে, তাই বিয়ে করে শেহেরের দায়িত্ব নিতে হবে আমায়। অন্যথায় ওরা আমাদের দুজনকে মিথ্যে মামলায় জেলের ভাত খাওয়াবে। ওসব মিথ্যে মামলার ভয় আমি করিনি। কদিন আটকে রাখবে ওরা আমায় মিথ্যে মামলায়? তবে শেহের তো মেয়ে মানুষ, ওর জেলে যাওয়াটা কলঙ্কের ন্যায় হয়ে যাবে। বাবা মা হারিয়ে জীবনে অনেক কষ্ট করেছে মেয়েটি, ওকে তো আর কষ্ট দেয়া যায় না। ওদের সাথে আমার অনেক দর কষাকষি হয়, কিন্তু ওরা জেলে পাঠানোর সিদ্ধান্তে অটল থাকে। আমাকে নিয়ে সেদিন আমি ভাবিনি, কিন্তু ওদের হাত থেকে শেহেরকে বাঁচানোর আর কোনো উপায় ছিল না। তাই আমি মেয়েটিকে সেখানেই বিয়ে করি, মুক্ত করে নিয়ে আসি পুলিশের হাত থেকে।
পুলিশের খায়ে কোনো কাজ নাই যে তোর সাথে সুন্দরী ধৈরা বিয়া দিয়া দিব? রূপম ক্ষুব্ধ স্বরে প্রশ্ন করে সানানকে। আমিও সেটাই অনুসন্ধান করতে বের হয়েছি রূপম ভাই। অন্য কোনো কারণ আছে কি না, কেন আমার সাথে বিয়ে দিল শেহেরকে? তবে পুলিশ তো বিয়ের পূর্বেই বলে দিয়েছে তোমার হাত থেকে বাঁচানোর জন্য আমার সাথে বিয়ে দিয়েছে। পুলিশ হয়তো অনুসন্ধান করে জানতে পেরেছে তুমি এই বিয়ের দিনেই ব্ল্যাকমেইল করে ওকে বিয়ে করতে চাইবে, তাই হয়তো আগে ভাগেই আমার সাথে বিয়ে দিয়ে তাজ সেরে ফেলেছে। পুলিশের তো আর কাজ নাই যে আমার বিয়ার গোপন প্ল্যানও যাই না যাইব। দেখো রূপম ভাই, আমি তো আগেই বলেছি আমাদের বিয়ের পেছনে অন্য কোনো কারণও থাকতে পারে। আমি এখনও সেসবের কিছুই জানি না। তবে তুমি কিন্তু একবার শেহেরকে কিডন্যাপ করে পুলিশের নজরদারিতে ছিলে। পুলিশ অবশ্যই এটা নিয়ে তদন্ত করেছে, তখনই হয়তো তোমার গোপন প্ল্যান আন্দাজ করতে পেরেছে। তাই তোমার শিয়াল মার্কা প্ল্যান শুরু করার আগেই শেহেরকে আমার সাথে বিয়ে দিয়েছ। এই সবও বিশ্বাস করতে কস? পুলিশ কেন তোর সাথে এমন বেআইবেই খেলবো? শ্বশুর জামাইও খেলতে পারে। বেয়ারা শামস দুষ্ট হেসে জবাব দিয়েছে রূপমকে। মানে? সানান ভাইয়া শ্বশুর মানে শেহেরের বাবা কিন্তু পুলিশ ছিল। সেই সূত্রে প্রয়াত পুলিশ কন্যার দুর্দিনে পুলিশ বাহিনী সাহায্য করতেই পারে, আর ভাইয়াকে হয়তো পুলিশেরা পছন্দ করেই মেয়ে জামাই বানিয়ে নিয়েছে। শামসের দুষ্ট কথায় কর্ণপাত করেনি কেউ। রূপম হতাশ বদনে কৌতূহলী কণ্ঠে সানানকে বলে যায়, তোর সাথে জোরপূর্বক বিয়া দিছে শেহেরকে, তুই এই বিয়া মাইনা নিছস নাকি? জানি না। মৃদু আওয়াজে দীর্ঘশ্বাস ছেড়ে জবাব দেয় সানান। এক কাজ কর, তুই শেহেরকে ডিভোর্স দিয়া দিস, আমি ওরে বিয়া। ঠাস করে সজোরে দুটো চড় পড়ল রূপমের গালে। সানান অনল ঝরা চোখে চেয়ে রূপমের কলার ধরে প্রশ্ন করেছে, কি বললি তুই? আবার বল তো আবার। আমার বউকে ডিভোর্স দিতে বলার তুই কে রে? বড় ফুপু আলেয়া জোর কদমে এসে সানানের হাত ছাড়িয়ে দিয়েছে রূপমের কলার থেকে। রূপম চিৎকার করে মাকে বলছে, ওরা নিশ্চয়ই রাস্তাঘাটে আকাম করছে আম্মু, এই কারণে পুলিশ ধৈরা নিয়া বিয়া দিছে। আমি কি কিছু বুঝি না? ডাইকা নিয়ে আসো শেহেরকে, আমি ওর মুখ থেকে শুনতে চাই ঘটনা কি হয়েছিল সেদিন। সানানও জবাব দেয় রূপমকে উচ্চস্বরে, ঘটনা তো সব আমিই বলেছি। আমার বউ পাবলিকের মাঝে কোনো সাক্ষী প্রমাণ দিতে আসবে না। তোর সাথে বিয়ার আগেই নষ্টামি করছে শেহের, চরিত্রের সাক্ষী তো ওর দেওয়ানি লাগবো। রূপমকে আবারও দুটো চড় দিয়ে থুথনি চেপে ধরে সানান বলে যায়, কি বললি? নষ্টামি করেছে শেহের? শুনে রাখ, ওর চরিত্র নিয়ে তোকে এত ভাবতে হবে না। ওকে নিয়ে আর কোনো কথাই শুনতে চাই না আমি তোর মুখে। এরপরে কিছু বললে একদম মাটিতে পুঁতে ফেলবো কিন্তু। রূপমও চড় দিতে হাত বাড়িয়েছিল সানানকে, কিন্তু সায়ন শামস দৌড়ে চলে আসে দুজনের মাঝে। বেয়ারা শামসের ঘটনা আত্মীয় স্বজন পাড়া পড়োশি সবাই জানে। খেলাধুলা মারপিট সহ অনেক কিছুতেই চ্যাম্পিয়ন ছেলেটি। কখন যে রূপমের মাথার খুলি ফাটিয়ে দেয় কে জানে। রূপমের বখাটে বন্ধুরাও মারামারি করতে এগিয়ে আসে জোর কদমে, কিন্তু আলেয়ার নির্দেশে আবার পিছিয়ে যায় ওরা। রূপম হতাশ বদনে নিরাশ সুরে মাকে জানায়, দেখছো আম্মু, শেহেরের জবানবন্দিও নিতে দিব না। নিশ্চয় ভিতরে কাহিনী আছে। আমি সারা জীবন শেহেরকে পছন্দ করছি, আর ওরা দুইজন গোপনে প্রেম করলো। আমি মাঝখান থেকে বোল্ড আউট হয়ে গেলাম। এইটা আমি কোনোদিন মাইন্না নিমু না। যে কোনোভাবে আমি শেহেরকেই চাই। শেহের দূর হতে সবই দেখেছে আজ অবাক নয়নে। স্বামীকে মারপিট করতে দেখেও বেচারি আজ বেজায় শিহরিত। কোনো ভয় নেই তার ভীরু ভীরু লাজনম্র বদনে। ভালোবাসার নই নই এ আবেশে বর্ষার ময়ূরীর ন্যায় মন নাচতে চায় ধারাহারা ছন্দে। মনরাঙা ভাবনাগুলোও তো পড়ে রয়েছে নবপ্রণয় সিন্ধুতে। না জানি কখন এলোমেলো স্রোত এসে ভাসিয়ে নিয়ে যায় তাকে চুপিসারে। সানান বসে আছে ভাইদেরকে সাথে নিয়ে। হুজুর দাদা এসে সানানের কাঁধে হাত রেখে ফিসফিসিয়ে বলছে, ভাই, আমি তো জানতাম তোমাগো মধ্যে সম্পর্ক। আমার কাছে স্বীকার করলেই তো হইতো। এইভাবে রাস্তাঘাটে ফষ্টি নষ্টি কইরা পুলিশের হাতে কট খাইছো, শরম লাগে না? দাদা, আমি কিন্তু সব সত্যি বলেছি। বিশ্বাস অবিশ্বাস আপনাদের ব্যাপার। দাদি মেহেরুন্নেসা বেজায় খুশিয়ে বিয়ের ঘটনা শুনে। পান জীবনও রাঙা অধরে মৃদু হাসির রেখা টেনে বৃদ্ধা শুধায় সানানকে, বিয়ার ব্যাপারটা আমার কাছে কস নাই কেন সেদিন? বিয়া কইরা বৌথুয়া বাড়ি থেকে বাইর হয়ে গেলি কেন? দাদি, এভাবে জোর করে বিয়েটা আমি মেনে নিতে পারিনি। আমি জানতাম এই বিয়ে নিয়ে সবাই প্রশ্নবিদ্ধ করবে আমায়। সবারই আঙুল থাকবে আমার চরিত্রের দিকে। আমি তো কখনো কুদৃষ্টি নিয়ে মেয়েটির পানে চেয়েও দেখিনি। এমন জোরপূর্বক বিয়ে আমার একদমই ভালো লাগেনি। ভীষণ মন খারাপ ছিল বিয়ের দিন। পরদিন মনস্থির করলাম সব কিছু অনুসন্ধান করব, তাই ফিরে গিয়েছিলাম বাড়ি থেকে। ভেবেছিলাম সব কিছুর খোঁজ নিয়েই বিয়ের ব্যাপারটা জানাবো সবাইকে। ভালো, মানুষে যা বলে বলুক। আমি তো দুইজনের মাঝে কোনোদিন কিছু দেখি নাই। তবে পুলিশ দায়িত্ব নিয়ে বিয়া দেয়াতে ভালোই হয়েছে। আমি খুশিই হয়েছি।
রূপমদের পরিবার ওদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন প্যান্ডেলের এক পাশে শলা পরামর্শে মগ্ন ছিল এতক্ষণ। পরামর্শ শেষে বড় ফুপা ধীর কদমে এগিয়ে এসেছে সানানের নিকটে, এসেই কোমল শুলে কৌতূহলী ভঙ্গিতে সানানকে শোধায়। আচ্ছা বাপ, তুই কি সত্যিই বিয়ায় রাজি ছিলি না? জি, সত্যিই রাজি ছিলাম না। তুই এই বিয়া মানস না? না, এখনো মানতে পারিনি। ঠিক আছে, তুই যেহেতু বিয়া মানস না, সেহেতু ডিভোর্স দিতে পারোস। রূপম পরে শেহেরকে বিয়া। বড় ফুপি, দেখো, একটা অনাকাঙ্ক্ষিত বন্ধন তৈরি হয়ে গেছে আমার আর শেহেরের মাঝে। মুরব্বীদের উচিত সম্পর্কটাকে স্বাভাবিক করতে সাহায্য করা, আর তোমরা এসেছো ডিভোর্সের প্রস্তাব নিয়ে। সানানের বজ্রকণ্ঠে চিৎকারে চুপসে যায় আলেয়া বেগমের বদনখানি। জবাব নেই তার ভীত কণ্ঠে। সানান নিজ ভাইদেরকে আদেশ দিয়েছে, এই তোরা যা তো, আমার বউ নিয়ে বাড়িতে চলে যা, এ বাড়িতে আর ওকে রাখার দরকার নেই। শেহের দূর হতে সবই শুনেছে সবই। শামস গিয়ে গাড়ি এগিয়ে এনেছে গাড়িতে। দাদিকে কোলে করে শামস উঠাতে চায় গাড়িতে, কিন্তু ভুল করে গাড়ির দরজা খুলে রেখে গেছেনি ছেলেটি। শেহের ধীর পায়ে এগিয়ে এসেছিল গাড়ির দরজা খুলে দিতে। সানান আরও দ্রুত পায়ে এসে দরজা খুলে দেয়। বরকে দেখে লাজরাঙ্গা ভঙ্গিতে ওড়না দিয়ে মাথায় ঘোমটা টেনে দেয় মেয়েটি। বেচারা সানান বউয়ের ঘোমটা দেখে আর চোখে চেয়ে বলে ওঠে, এত বড় ঘোমটা টেনে লাজবধূ হয়ে থাকলে উল্টে পড়ে গিয়ে মরতে হবে কিন্তু। মন বাতায়নে নয় নয় খুশির প্রেমরাঙা উচ্ছ্বাস নিয়ে বেচারি উঠে যেতে চায় গাড়িতে, কিন্তু আচানক দোপাট্টার এক প্রান্তের সুতো আটকে গেল জুতোর সাথে। লাজরাঙা ভাবনার ঘোর হারিয়ে ঘুরে পড়ে যাচ্ছিল মেয়েটি। সানান এক হাতে আটকে দিল বউকে। আচানক ধরতে গিয়ে বউয়ের বদনখানি এসে আছড়ে পড়ল সানানের বুকে। লাজ আর দ্বিধায় কিছুটা অপ্রস্তুত হয়ে গেল বেচারা। বউকে তো এক হাতে ধরে রেখেছিল বুকেই। ঘোর কেটে যেতেই বধুয়াকে ঝটপট সরিয়ে দিতে দিতে ধমকে সুরে বলল, দেখে চলতে পারিস না? দেড় ব্যাটারির মতো এদিক সেদিক পড়ে যাচ্ছিস কেন? এ ধমকও যেন আজকাল আলতো করে হৃদয়ে নাড়া দিয়ে যায় চুপিসারে। হারাবার এক মখমলি অনুভূতি এসে দাঁড়ায় হৃদয় দুয়ারে। সেই সব অনুভূতিকে গোপনে রেখেই আধো আধো লাজের ভাজে হারিয়ে শেহের উঠে যায় গাড়িতে। দাদিকেও শক্ত হাতে উঠিয়ে নিয়েছে শামস। এরপরই গাড়ি ঝিকঝিক করে ত্যাগ করছে রূপমদের বাড়ি। সানান স্থির নয়নে একবার তাকায় সে ছুটে যাওয়া গাড়ির পানে। সায়ন রয়ে গেছে সানানের সাথেই। এরই মাঝে আলতো পায়ে মেহেক এসে দাঁড়ায় সানানের সম্মুখে। ফুপাতো বোনের কপাল পোড়া দেখে ছেলেটি শুধায়, তোর কপালে কি হয়েছে মেহেক? সায়ন ভাইয়ার ধাক্কায় আমার কপাল পুড়ে গেছে। কি বলছিস এসব? আমি ঠিকই বলছি সানান ভাইয়া, তুমি সবাইকে জিজ্ঞেস করে দেখো আমার চেহারাটার এখন কি হবে ভাইয়া। আমাকে তো কেউ পছন্দ করবে না। এসব নিয়ে তোকে ভাবতে হবে না, তুই ছোট মানুষ, আমরাই ভাবব তোকে নিয়ে। যা ঘরে যা তো এখন। মেহেক অভিমানী নয়নে সায়নের পানে চেয়ে ফিরে যায় ঘরের পথে। মেয়েটির অভিমানী নয়নে ক্ষোভ ছিল অভিযোগও। সানান সায়নের নিকট থেকে জেনে নেয় মেহেকের দুর্ঘটনার আদ্যপ্রান্ত। গলিত মোম লেগে পুড়ে যাওয়ায় মেয়েটির ললাটের ত্বক পুড়ে উঁচু নিচু হয়ে আছে। সাধারণ চিকিৎসায় কপালের স্পট নাও যেতে পারে। মেহেককে নিয়ে আলোচনার পরে দু ভাইয়ের মাঝে আলাপ হয় ওদের দেখে আসা পাত্রীদেরকে নিয়েও। তারপর ধীর স্বরে সানান জানায়, আমি তো শেহেরকে বিয়ে করে ফেলেছি, ওই পাত্রীকে এখনই না বলে দিতে হবে। তুই কি করবি সায়ন? পাত্রীর বোনকে গিয়ে করবি নাকি? সায়ন তৎক্ষণাৎ জবাব দেয়, তাহলে তোর বিয়ের কি করবি? আব্বু আম্মু তো এক ফ্যামিলিতে বিয়ে করাতে চেয়েছে আমাদের দুজনকে, যেন চিরদিন আমাদের বন্ধন অটুট থাকে। এখন তুই তো বিয়া করে ফেলেছস শেহেরকে, আমিও আর বিয়া করতে চাই না ওই পরিবারে। জানি না, তবে সে পাত্রীকে বিয়া করব না। সানান নিশ্চুপ হয়ে যায় ভাইয়ের মলিন বদন দেখে। ভাবনায় খানিক নিমজ্জিত থেকে ধীর কণ্ঠে বলে, মেহেকের পোড়া কপাল স্বাভাবিকভাবে ঠিক না হলে সার্জারি করাতে হবে। তোর ভুলেই তো হয়েছে এসব। মেয়েটার মনটাও ভীষণ বিষণ্ণ, ওর সাথে একটু কথা বল দেখ তো। যদি ও রাজি হয় তাহলে তোর জন্য ওদের ফ্যামিলিতে প্রস্তাব পাঠাবো। সায়ন লাজুক হেসে সানানকে জানায়, মেহেক তো অনেক ছোট, তাছাড়া মেয়েটা খালি অন্যকে কপি করে। ওর জীবনে অনেক দুর্ঘটনা আছে, হরমোনাল প্রবলেমের কারণে মাঝে মাঝে এসব খ্যামখেয়ালি করে। লন্ডনে নিয়ে চিকিৎসা করালে সব ঠিক হয়ে যাবে। আর বয়স, আমার বউটাও তো ছোটই পড়ল। সবচেয়ে বড় কথা হচ্ছে তুই মেহেকের চেহারাটা নষ্ট করে দিয়েছিস, তোর দায়িত্ব নেওয়া উচিত। আমারও মায়া হচ্ছে মেহেকের জন্য, কিন্তু আব্বু আম্মু কি মেনে নেবে? ওসব আমার উপরে ছেড়ে দে। ওপর আলাপচারিতার মাঝে বড় ফুপা বাতেন ডেকেছে দু ভাইয়েকে। ছোট চাচা চাচি, ছোট ফুপা ফুফু, বড় ফুপু, রূপম, সামিরা, হুজুর দাদা সহ সবাই ওখানেই দাঁড়িয়ে। কাছে এগিয়ে যেতেই ছোট চাচা সাদেক শুধায়,
এখন কি করতে চাস সানান? রূপম তো শেহেরকে অনেক ভালোবাসে। শেহের কি রূপম ভাইকে কখনো ভালোবেসেছে? তুই শেহেরকে পটায়া ফালাইছস। আফসোসের সাথে রূপম হুঙ্কার দিয়ে বলে সানানকে। যা, আমি দুদিনেই পটায়া ফেলছি, আর তুই এক জনমেও পারলি না, মূর্খ কোথাকার। রূপমকে জবাব দিয়েই সানান গম্ভীর স্বরে চাচাকে জানায়, জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে। শেহের হয়তো আমার তকদিরেই ছিল, আমি ওকে মেনে নেয়ার জন্য নিজের মনকে প্রস্তুত করছি। হুজুর দাদা ভীষণ খুশি সানানের জবাব শুনে। খুশির ঝিলিক এসেছে ছোট ফুপার চোখে মুখেও, কিন্তু গর্জি উঠল ছোট চাচা সাদেক। তুই আমাদের সবার মান সম্মান নষ্ট করছস, রাস্তাঘাটে নষ্টামি করছস, পুলিশ ধইরা নিয়ে বিয়া দিছে। লন্ডন থেকে দেশে আইসা কেউ চাচাতো বোনের সাথে রাস্তাঘাটে নষ্টামি করে? মাইনসেরে মুখ দেখাইমু কেমনে? তোর এই বিয়া আমরা মুরব্বীরা মানি না, আপনাকেও আমি মুরব্বী মানি না। আপনি স্কুলের ফান্ডের টাকা মেরে চাকরি হারিয়েছেন, আপনার জন্যই তো আরও আমাদের লজ্জা। এখন সবকিছু জেনে শুনে বিনা দোষেই কিন্তু আপনি আমার চরিত্রে কলঙ্ক দিচ্ছেন। বড় ফুপা বাতেন ধমকে সুরে সানানকে বলে দিয়েছে, দেশে আইসা একটা এতিম মাইয়ার সাথে তোমার আকামকরণ ঠিক হয় নাই, তোমার এই বিয়া কেউ মানব না। বাপ, কামটা কিন্তু ঠিক করলি না। এত বড় বাপের ছেলে হয়া দেশে আইসা অসভ্যতা করলি। আমাগো বংশের কেউরে কোনো দিন জোর কইরা মানুষে বিয়া দিতে পার নাই। আমার বিয়ে আর কারো মানার প্রয়োজন নেই, এখন আমি মেনে নিলেই হবে। ওহ, তাই নাকি? তাহলে আজ তোমরা শেহেরকে জোর করে বিয়ে দিতে চেয়েছো কেন? সায়নও জবাব দিয়েছে মুখের উপরে, কিন্তু জবাব দিয়ে কি হবে? বড় ফুপা বাতেনের সাথে থাকা বন্ধুবান্ধব এলাকাবাসীও অনেক ব্যঙ্গবিদ্রুপ করেছে সানানকে নিয়ে। কতজনকে জবাব দিবে বেচারা? সবাই ধিক্কার দিচ্ছে বাপের নাম নিয়েও। ডাক্তার আন্দালিবের জ্যেষ্ঠ পুত্র হয়ে দেশে এসে রাস্তাঘাটে সানান ধরা খেয়েছে, পুলিশ জোরপূর্বক বিয়ে দিয়ে দিয়েছে। এসব নিয়ে বিভিন্ন গ্রাম্য কথাবার্তা, ব্যঙ্গবিদ্রুপ যেন থামছেই না। বেচারা সত্য বলেও অসত্যের নিকট সাময়িকভাবে পরাজিত হয়ে গেল। এমনিতেই জোরপূর্বক বিয়ে দেওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত ছিল। সেই ভগ্ন হৃদয়ে এত এত লাঞ্ছনা অপমান সহ্য করতে না পেরে বেরিয়ে যায় রূপমদের বাড়ি থেকে। যাবার বেলা যমজ ভাই সায়নকে বলে যায়, সবাই আমায় যা তা বলছে রে, গ্রামে আর থাকার মতো পরিস্থিতি নেই আমার। আমি কয়েকদিনের জন্য দূরে যাচ্ছি, তুই বাড়ি যা, শেহেরকে দেখে রাখিস। এই অনাকাঙ্ক্ষিত বন্ধনকে মেনে নিয়েই বেচারা সানান রাঙাতে চেয়েছিল জীবন। নতুন রাগে সুর তুলে সুরেলা করতে চেয়েছিল এলোমেলো হৃদয়কে, কিন্তু সেই সুরের রাগিনীর কাছে যাওয়া হলো না আর। হলো না বসন্তের সুরে কোনো মন রাঙা ভালোবাসার কথা। তীর্ষবের আগেই এক বিদীর্ণ হৃদয় নিয়ে বেচারা ডাক্তার ফিরে যাচ্ছে একেলা। নানা বাড়ি থেকে গাড়ি নিয়েই ছেলেটি বের হয় আজ। এখানকার থানায় এসে জানতে চায় নিজ বিয়ের নেপথ্যের কাহিনী। কাবিনের কপিও নিয়ে এসেছিল সাথে। এরই মাঝে শেহের ফোন দিয়ে জানায় রূপমের ধূর্ত প্ল্যানের কথা। এখানে এসে সব জবাব দিয়েও এখন প্রশ্নবিদ্ধ হয়ে ফিরতে হচ্ছে ভগ্ন হৃদয়ে। ছেলেটি আনমনে ভাবছে, এই সমাজ কেন হৃদয়কে শুধু ভেঙে দিতেই পারে, কেন গড়ে দিতে পারে না ভগ্ন হৃদয়কে? যে দুঃখ পায় একবার, তাকেই কেন দুঃখ দেয় বারবার? বিয়ে বাড়ির আয়োজন থেমে গেছে, থেমে গেছে সব কোলাহল। অতিথিরা ফিরছে ঘরে। অতি চালাকি কাল হয়ে দাঁড়ালো রূপমের। সব অতিথি যখন ঘরে ফেরার পথে, তখন মেহেকদের ফ্যামিলিও রূপমদের বাড়ি ছাড়ে। মেহেকের মা মরিয়ম বেগম স্বামী এবং কন্যাকে নিয়ে বাবার বাড়ির পথ ধরে। মা মেহরুন্নেসার সাথে আরেকবার মোলাকাত করার অভিপ্রায়েই তিনি আসেন এখানে। ছোট ভাই সাদেক সহ সবাই আগেই ফিরেছে ঘরে। মরিয়ম বেগম এসে বাবার বাড়িতে থাকেনি বেশিক্ষণ। মা মেহরুন্নেসার সাথে খানিক আলাপ সেরে ফিরে যাচ্ছিলেন নিজ বাড়িতে, কিন্তু শেহের বাধা হয়ে দাঁড়ায় ছোট ফুপুর ফেরার পথে। এ বাড়িতে থেকে যাওয়ার অনুরোধ করে বারংবার। মিষ্টি স্বরে ফুপু অস্বীকৃতি জানায় ব্যস্ততার অজুহাতে। শেহেরও নাচুরবান্দা, মেহেককে রেখে দেয় জোর করে। পোড়ামুখী হওয়ায় মেহেক ভীষণ বিষণ্ণ। এই বিষণ্ণ বদনটিকে খুশিতে ভরিয়ে দিতে চায় শেহের। ওদের দুজনকে মোটেও পছন্দ করে না সামিরা। প্রয়োজন ব্যতীত কাছাকাছিও আসতে চায় না সহজে। ওরা বিরক্ত হয় না মোটেও, বরং দুজনেই বেজায় খুশি থাকে একসাথে সময় কাটানোর সুযোগে। আজ তো সামিরার জন্য চরম দুঃখের দিন। ব্রিটিশ ডাক্তার ইন্তিসার আন্দালিব সানানের সাথে শেহেরের বিয়ে হয়ে গেছে, এটা যেন মেনে নিতেই পারছে না মা মেয়ে। এতিল মেয়েটিকে অনেক বকেছে চাচি এবং চাচাতো বোন সামিরা। সানানের ব্যক্ত করা পুলিশি বিয়ের ঘটনা নাকি মিথ্যে, শেহেরই নাকি প্রেমের ফাঁদে ফেলেছে সানানকে। রাহেলা আর সামিরা এমন আরও অনেক মিথ্যে অপবাদ দিয়ে যাচ্ছে মেয়েটিকে। ওদের এসব অপবাদে আজ দুঃখ নেই এতিম মেয়েটির। সানান তো সবার মাঝে বিয়ের ব্যাপারে সব সত্য স্বীকার করে গেছে। ওদের মতো করে কোনো দোষও দেয়নি শেহেরকে। এতেই যেন মেয়েটি চিরখুশি।
এক খুশি খুশি হৃদয়ের মুখমূলি অনুভূতি নিয়ে মেহেকের বদনে হাসি ফোটাতে ব্যস্ত মেয়েটি। আজ এ বাড়িতে মেহেককে দেখে লাজুক সায়নের খুশিরা যেন স্বপ্ন ডানা মেলেছে। যদিও এবারের কেউ জানে না তার মনের গোপন কথা। প্রেম প্রেম দোলার গোপন ঝড়ে হারিয়ে বেচারা নিজেই ভেসে যাচ্ছে খুশির বাঁধভাঙা স্রোতে। তবে এই লাজুক সায়নের মনের ঠিকানা এখনো জানেই না মেহেক। চাঁদের হাসি ম্লান হয়েছে সূর্যের তেজদীপ্ত আগমনে। চাঁদরাঙা রাত গিয়ে দিন এসেছে নতুন করে। এই অরুণরাঙা প্রভাতে শেহের ব্যস্ত রঙিন স্বপ্নজাল বুননে। আচানক যেন স্বপ্নের ঝিলমিল রঙে রঙিন হতে চায় মেয়েটির অবাধ্য চঞ্চলা মন। মন পাখিটিও এত খুশি কখনো হয়নি আগে। প্রিয় পুরুষ সানান তো রয়েছে বহু দূরে। লাজবধূর সাথে কথাও হয়নি এই ফাগুন বসন্ত দিনে। তবে এই উদাস যুবকও এখন অনমনে হারাচ্ছে লাজবধূর লাজরাঙা বদনে। অজানা ভালো লাগারা এসে চুপি চুপি ছুঁয়ে দিয়ে যায় হৃদয় গহীনে। লাজবধূ শেহের কি জানে তার বরের এমন প্রেম প্রেম ছন্দে হারাবার কথা? বউকে স্মরণ করে সানান আনমনে ভাবছে, লাজ বধূ, আমি তো মরেছি তোমার প্রেমে ডুবে। কল্পনারা আজ কেন আসে শুধু তোমায় ঘিরে? দিবায় আসো তুমি ভাবনার ঘোরে, নিশায় থাকো স্বপ্ন জুড়ে। আজ ভালোবাসা দিবস। বসন্ত এসেছে ভালোবাসার বাহারি রং নিয়ে। এই ফাগুন বসন্তে ভালোবাসার আগুনে পুড়তে চায় দুজনেরই মন। কিন্তু এখনো যে রয়ে গেছে এক অদৃশ্য দেয়াল, দুজনও রয়েছে বহু দূরে। ভালোবাসার কথাও হয়নি বলার নীরবে নিভৃতে। আলো ছায়ার খেলায় সকাল গড়িয়ে দুপুর এসেছে। মধ্য দুপুর এখন। পুকুর পাড়ে দাঁড়িয়ে সায়ান ফোনালাপ করছে যমজভাই সানানের সাথে। রূপমদের বাড়ি থেকে রাগ করে সেদিনই ঢাকায় ফিরে যায় সানান। ওদের উত্তরার ফ্ল্যাটের ভাড়াটিয়া বাসা ছাড়েনি এখনো। ভদ্রলোকের বাবা ইহলোক ত্যাগ করেছেন কয়দিন আগে। একমাত্র পুত্রের পাবলিক পরীক্ষা চলছে। প্রিয়জন বিয়োগে পড়াশোনায় খানিক ভাটা পড়েছিল ছেলেটির। এখন পাবলিক পরীক্ষা চলাকালীন বাসা পরিবর্তন করতে গেলে ছেলেটির বড় ক্ষতি হয়ে যাবে। ভাড়াটিয়া ভদ্রলোক তার পুত্রের পরীক্ষার ব্যাপারটি বিবেচনা করতে বলেছে সানানকে। ভদ্রলোকের কথা শুনে নাকি মায়া হয় সানানের। এবারের বাংলাদেশ ভিজিটে উত্তরার বাসায় থাকার আশা ছেড়ে দিয়েছে ছেলেটি। নিজে গিয়ে উঠেছে একটি আবাসিক হোটেলে। এলাকার মানুষ এখনো কুরুচিপূর্ণ কথা বলছে ছেলেটির চরিত্র নিয়ে। বিলেত থেকে বাবা মা এলে তবেই আবার ফিরে আসবে দাদাবাড়িতে। এবার হয়তো দাদাবাড়িতেই ছুটি কাটাতে হবে ওদের। ভাড়াটিয়ার ব্যাপার আর এলাকার মানুষের ব্যাপার নিয়ে আলোচনা শেষে সানান শান ফোনালাপ শুরু করে লন্ডনের ঘটনা নিয়ে। আলোচ্য বিষয় সেখানকার রাজনীতি। সায়নের ফোনালাপের মাঝে এই পুকুর পাড়ে আসে ফুফাতো বোন মেহেক। ছোটবেলায় বেশ কয়েকটি দুর্ঘটনার শিকার হয় মেয়েটি। ভুল চিকিৎসায় কিছু হরমোনাল প্রবলেম হয়। পড়াশোনায় মেধাবী হলেও মাঝে মাঝে উল্টাপাল্টা কাজ করে বসে। বিশেষ করে মাথায় তেমন চাপ নিতে পারে না। আর কপি করা তো মেহেকের নিত্য স্বভাব। আজ মেয়েটি পুকুর পাড়ে এসে দাঁড়িয়ে মুঠোফোন কানে রেখে শাওন লাজুক হেসে বলছে, জোক জোক, ওরা হচ্ছে রক্তচোষার দল। তোর বুকের রক্ত খেয়ে তারপর নামবে। এমন কথা শুনে মেহেক আনমনে ভাবছে, হায় হায়, আমার বুকে যোগ, রক্ত খেয়ে নামবে। হঠাৎ আতঙ্কে বুক চেপে ধরে মেয়েটি। তারপর উল্টো দিকে ঘুরে জামাটি উঠাতে চেয়েছিল বুক অবধি, কিন্তু পেট অবধি উঠাতেই শায়ন পিছন থেকে বলে ওঠে, পায়ে ধরলেও ছাড়বি না, পা থেকেই রক্তচোষা শুরু করে মাথায় উঠবে। যোগটি কোথায় আছে? আমার পায়ে নাকি? আমি দেখছি না কেন? এমনটা ভেবে বেচারি নিমিষেই ভীষণ আতঙ্কিত। যোগ খুঁজে না পেয়ে ঘুরে তাকায় সায়নের পানে। লাজুক সায়ন দৃষ্টি ফিরিয়ে নেয় অন্যদিকে। মেহেক হাঁটু পর্যন্ত প্লাজো উঠিয়ে যোগটি খুঁজতে খুঁজতে সায়নের দিকে আগায়। বেচারা ডাক্তার সাহেব তো ভয়ে পশ্চাৎগামী। মেহেকও এগিয়ে যাচ্ছে তারই দিকে। সায়ন পেছাতে পেছাতে ভাবছে, এই বেয়াক্কেল মেয়ে পাজামা উঠিয়ে আমার দিকে আগাচ্ছে কেন? সেদিন এমনিতেই ব্লাউজ খুলতে চাওয়ার অপবাদ দিয়েছে, আজ আবার পাজামা খুলতে চাওয়ার অপবাদ দেবে নাকি? সীমাহীন ভয় সায়নের মনে। মুঠোফোন কানে ধরেই সায়ন পেছাতে থাকে ভয়ে ভয়ে। মেহেক তো এগিয়েই এসেছে তার দিকে। গোয়ালের গরুকে পানি খাওয়ানোর জন্য বিশাল গভীর মাটির পাত্র খাদা চারি ছিল পেছনে। ভাতের মাড়, চাল, ডাল ধোয়া পানিসহ আরও তরল পানি দিয়ে পরিপূর্ণ সে মাটির পাত্র। বেচারা ডাক্তার সাহেব পেছাতে পেছাতে গিয়ে সে বিশাল মাটির হাঁড়িতে পড়েছে। গাভীর জন্য রাখা পানীয়তে ভিজে ডাক্তার সাহেব পুরোপুরি সিক্ত। হাতের মুঠোফোনটি পড়েছে খাদার পাশেই। গরুর পানি নষ্ট হয়ে গেল। গরু কি বসে থাকবে নাকি? খাড়া দুটো শিং নিয়ে তেড়ে এসেছে সায়নকে গুঁতো দেবার তরে। বেচারা কোনো মতে বেঁচেছে গরুর গুঁতো থেকে। খানিক দূরে গিয়েই এক ধমক দিল মেহেককে। কি সমস্যা তোর? আমারও তো একই প্রশ্ন। কি সমস্যা তোমার? এভাবে পিছিয়েছ কেন সায়ন ভাইয়া? তুই এভাবে স্যালোয়ার উঁচু করে এগিয়ে এসেছিস কেন আমার দিকে?
তুমি না বলেছ যোগ যোগ পা থেকে রক্ত খেয়ে মাথায় উঠে যাবে। আরে বেয়াক্কেল, আমি এসব তোকে বলেছি নাকি? এখানে আমি ছাড়া আর কে আছে, কাকে চোখে ধরতে পারে? আমি জোক বলিনি, বলেছি ইংরেজি জোক, মানে কৌতুক বা মজা করা। তোকে নয়, সানানকে ফোনে বলেছি এটা, কথায় কথায়। একটা গ্রুপের সব কথাই জোকস মনে হয় আমাদের কাছে, সেটাই বলেছি। আর তুই স্যালোয়ার উঠিয়ে চলে এসেছিস জোকের ভয়ে, আজব। আমি কি দেলোয়ার উঠাতাম নাকি? পায়ে জোকের কথা শুনেই তো দেলোয়ার উঠিয়েছি। দেলোয়ার মানে? আমি স্যালোয়ার নামটা মাঝে মাঝে ভুলে যাই তো, তাই দেলোয়ার বলে ফেলি। ফাজিল একটা। আচ্ছা, তুমি তখন আমায় কিছু বললেনি, কিন্তু আমার দিকে তাকিয়ে ওভাবে মিটমিটিয়ে হেসেছ কেন? বেশি পাকা হইছস না, যা ঘরে যা। বেচারা সায়ন ভাবছে আমার প্রেম প্রেম উচ্ছ্বাস ধরা পড়ে গেল নাকি। না, তাহলে তো মেহেকের সামনে আমার ভীষণ লজ্জা লাগবে। এমন ভাবনার দোলাচলে হারিয়ে সব প্রণয়োচ্ছ্বাস গোপন রেখেই বিশাল ধমক দিয়েছে সায়ন। বিয়ের ব্যাপারে কথা বলেছিস মেহেকের সাথে? না রে সানান, আমার ভীষণ লজ্জা লাগে। ইস, এত শরম! এমন শরম নিয়ে ওর পোড়া কপালে তখন চিকিৎসা দিয়েছিস কিভাবে? তখন তো চিকিৎসা দিয়েছি ডাক্তার হিসাবে, পেশেন্টের। এখন তো আমার মনে ওকে নিয়ে রোম্যান্টিক ভাব চলে এসেছে। আহারে, রোম্যান্টিক ভাইয়া আমার! এত রোম্যান্টিক মানুষ আপনি, কিছু বলতে পারেন না কেন এখনো? ধুর, ওকে দেখলেই আমার খালি শরম লাগে, কি যে করি। আর কথা বলিস না তুই, আমি শামসকে বলবো মেহেক কাউকে পছন্দ করে কিনা জানতে। ঠিক আছে, শামসই জানুক, কিন্তু আমার যে মেহেককে পছন্দ হয়ে গেছে এটা যেন শামস ওকে না বলে। কেন বলবে না কেন? ওরা রাজি হলে কদিন পরেই তো বিয়ে হবে। দেখ সানান, এখন পছন্দের কথা বলে দিলে আমি মেহেকের সামনে কিভাবে যাব? আমার যে শুধুই লজ্জা লাগবে। ঠিক আছে, একটা বোরকা পরিয়ে রাখবো তোকে, মেহেক দেখতেই পারবে না। ধমক হজম করে মেহেক ফিরে আসে ঘরে। সায়নও ঘরে এসে গোসল সেরে আবারও ফোনালাপে ব্যস্ত হয় সানানের সাথে। সানান এবার কৌতূহলী কণ্ঠে শোধায়। সানান ফোন কেটে দেয় তৎক্ষণাৎ। যমজ ভ্রাতৃদ্বয়ের মাঝে একদম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, একজন যেন আরেকজনের আত্মার সাথে জড়িত। খানিক বাদেই শামসকে ফোন দেয় সানান। বেয়ারা ছেলেটিকে দায়িত্ব দেয়া হয় মেহেকের মনের খোঁজ জানার। শামস কোনো কাজেই বিলম্ব করে না কখনো। কয়েক মিনিটের মাঝেই ছেলেটি কথা বলে মেহেকের সাথে, জেনে নেয় মেয়েটির মনের খবর। ২০ বছরের জীবনে এখনও প্রেম আসেনি মেহেকের মনে। সুদর্শন সায়নের জন্য বিয়ের প্রস্তাব দেয়া হবে শুনে মেয়েটির খুশির যেন বাঁধ ভেঙেছে। দুই মেরুর দুই বাসিন্দা, সায়ন আর মেহেক। মেহেক পুরোপুরি নীলাজ, আর ডাক্তার সাহেব রোমান্টিক ইস্যুতে ভীষণ লাজুক। কপাল পুড়ে যাওয়ায় অসীম হতাশায় নিমজ্জিত ছিল মেহেক। প্রগাঢ় আধার ঘিরে ধরে তার চঞ্চলা হৃদয়টিকে। সায়নের পছন্দের কথা শুনে সে আধার হৃদয়ে যেন আলোর প্রদীপ প্রজ্বলিত হচ্ছে, যেন মেঘ ঢাকা অম্বর আচানক সূর্যালোকের দেখা পেয়েছে। এক নব নব খুশির দোলায় দুলে মেয়েটি মহানন্দে ছুটে যায় সায়নের মুখোমুখি হতে। বেচারা ডাক্তার সাহেবের বোধগম্য হয়েছে এ আগমনের ব্যাপারটি। মেহেককে দেখে মধুর লাজে কোথায় যে মুখ লুকাবে কে জানে। লাজের ঘোরে হারিয়ে ঝটপট কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল ছেলেটি। মেহেক আনমনে ভাবছে, বিলেতে থেকেও এত লাজুক মানুষ কিভাবে হয়? শুনেছি লন্ডনে যাবার আগেও এ ব্যাটা লাজুক ছিল, এখনও তেমনই আছে। এমন ভাবনার মাঝেই কম্বল থেকে সায়ন উকি দিয়েছে মেহেক ফিরে গেছে কিনা পরখ করতে। মেহেক তো দাঁড়িয়েছিল কম্বলের পানে চেয়েই। উকি দিতেই দৃষ্টি বিনিময় হয় দুজনার মাঝে। বেচারা সায়নের আধো লাজ এবার ধরা দিয়েছে পূর্ণ লাজরূপে। মুখচোরা ছেলেটি আবারও নিজেকে লুকিয়েছে কম্বলের ভাঁজে। মেহেক তো ফিরে গেছে প্রেম প্রেম আবেশে ভেসে। ডাক্তার সাহেব আর একবারও উঁকি দেননি দৃষ্টি বিনিময়ের লাজে। পরিবার, প্রতিবেশী, রোগী সবার সাথেই মিশতে পারে ন্যায়নিষ্ঠ ছেলেটি। শুধু রোমান্টিক ইস্যুতেই বেচারা সায়ন ভীষণ নার্ভাস। সকাল পেরিয়ে দুপুর এলো। দুপুর গড়িয়ে ধীরে ধীরে এলো মায়াবী বিকেল। সে বিকেলও বিদায় হয়েছে সাঁঝের আগমনে। আজ ভালোবাসা দিবস ছিল। আজ সারা দিনই তো ছিল ভালোবাসা দিবস, কিন্তু ভালোবাসার মানুষ একবারও খোঁজ নেয়নি শেহেরের। কত শত নারী ভালোবাসার খোঁজ পেয়েছে আজ। ভালোবাসার ঢঙে, ফাগুনের রঙে রাঙিয়েছে মন। শেহেরের মন বাতায়নেও ভালোবাসা এসে দোলা দিচ্ছে চুপিসারে। কিন্তু এ ফাগুন বসন্তের রঙে মন রাঙাতে প্রিয় পুরুষ এখনও আসেনি
মনের ঘরে। এ লগনে ফাগুন রাঙা প্রেমে দুলে মন যে হতে চায় শুধুই রঙিন। চুপি চুপি কিছু কথা, আধো আধো লাজরাঙা কিছু খুশি, নয় নয় ভালোবাসার তৃষ্ণা যে উকি দিচ্ছে মনের ঘরে। এমনই অসীম ভালোবাসার তৃষ্ণা বুকে চেপে শেহের ফোন তুলে নেয় হাতে। ভীরু ভীরু লাজে সানানকে ফোন দেয় চুপটি করে। প্রথমবার ফোন রিসিভ করেনি বরমশাই, দ্বিতীয়বার ফোন দিতেই রিসিভ করে হাঁসফাঁস করতে করতে বলে, এই পরে কথা বলবো তোর সাথে, কি হয়েছে আপনার? পরে কথা বলবো বলেই ফোন কেটে দেয় সানান। বেচারা সানানেরও ইচ্ছে ছিল আজ ঘরে ফিরে প্রথমবার প্রেমালাপ করবে তার লাজ বধূর সনে, কিন্তু এক দুর্ঘটনা এসে সে আশা হলো দুরাশা। এদিকে সানান ফোন কেটে দেয়ায় এক বিরহী ভাবনায় বিভোর হয় শেহের। কি হলো তার বরের? মন রাঙা ভালোবাসাগুলো যেন বিষণ্ণতায় নিমজ্জিত হলো ক্ষণিকেই। রাত গিয়ে রাত আসে আধারের পরশে, দিন গিয়ে দিন আসে নতুন আলোর আবেশে। রাত দিনের এই চিরন্তন ভালোবাসার খেলায় কেটে গেছে আরও একটি দিন। নতুন উষা এসেছে নিশার আধারকে পেছনে ফেলে। প্রকৃতিতে রোজই ভালোবাসায় মগ্ন হয় রাত দিন। আসে কত শুভক্ষণ, কত মধু লগন, কিন্তু ভালোবাসার মধুক্ষণ এখনও আসেনি শেহেরের মনে। সে যে হারিয়েছে, নিজেকে জড়িয়েছে বরের ভাবনার ঘোরে। সেই যে সেদিন সাঁঝে কথা হয়েছিল বরের সাথে, আর কথা হয়নি দুজনার মাঝে। সেই সাঁঝে ঢাকায় বন্ধুদের সাথে সানান জলখাবার খেতে যায় একটি রেস্টুরেন্টে। আচানক আগুন লাগে সেথায়। একজন বন্ধু অগ্নিদগ্ধ হয়। অগ্নিদগ্ধ বন্ধুকে নিয়ে বের হবার প্রাক্কালে শেহের ফোন দেয় সানানকে। তাই ওভাবে হাঁসফাঁস করে ছেলেটি কথা বলেছিল সেদিন। শেহের শুনেছে এসব শামসের নিকট থেকে। বর কথা বলেনি এখনো। আজকের এই নবপ্রভাতে মোকাম্মেল এসেছে শেহেরদের বাড়িতে। এই মোকাম্মেল হচ্ছে রূপমের পালিয়ে যাওয়া পাত্রীর বড় ভাই। সে নিয়ে এসেছে এক নতুন খবর।